নমস্কার, ভেরি গুড ইভিনিং। আজ আমাদের সাথে আছে স্নেহা। খানিকক্ষণ আগে আমরা লাইভটা স্টার্ট করেছিলাম, কিন্তু যেহেতু 4 মাসের একটা গ্যাপ তৈরি হয়েছে, একটু টেকনিক্যাল প্রবলেম তো থাকেই, আর এসব চলে। যাই হোক, আজ আমাদের মধ্যে আছে খুব বাচ্চা বাট মাচ প্রফেশনাল, এবং যেদিন থেকে ওকে আমি দেখেছি সেই দিন থেকে মানে আমারও এটা ইচ্ছের মধ্যে ছিল যে আমরা একটা একসাথে বসে লাইভ করব। তো 4 মাস পর প্রথম স্নেহাকে নিয়ে লাইভ করা আমার কাছে একটা দারুণ ব্যাপার। স্নেহা, হ্যাঁ, আমারও নিশ্চয়ই সেম বিষয়। আমি ওরকম অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি সময় দিতে পারছি না, আমি কিছুতে কিছু করতে পারছি না, মানে অনেকদিন ধরে কথা হচ্ছে বাট আমি আসতে পারছি না। আমার কিছু কারণের জন্য আমি এখানে ছিলাম না, বাইরে ছিলাম। এই সমস্ত কিছু করতে 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 আমারও একটু মানে ঘেটে গেছিলাম। তো তখন গিয়ে আমার মনে হলো যে না, একটু টাইম দিতে পারছি না। তারপরে আমি যখন কলকাতাতে এলাম, আমি এসে যখন আলাপ হলো, আমিও তখন বললাম যে হ্যাঁ, নিশ্চয়ই আমি এরকম একটা করতে চাই। তো আমিও ভীষণ এক্সাইটেড। তো তারপরে দাদার সাথে কথা হলো এবং আজকে এখানে একটা জিনিস যেহেতু আগে অনেকে শুনে নিয়েছে অনেকটা, তোর জার্নিটা কিভাবে শুরু সেটা তুই বলতে শুরু করেছিলি। হ্যাঁ, জার্নিটা মানে একদম দারুণ করে শুনবো। আচ্ছা, তো আমি যখন মোটামুটি নর্মাল একটা ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে কারোর মাথায় এটা আসতে পারে না যে আমি একজন মডেল মেয়ে, বাড়ির মেয়ে মডেল হবে, এরকম একটা ভাবনা চিন্তাও মানুষের আসতে পারে না। হ্যাঁ, তবে এটা বলবো না যে আমাকে কেউ সাপোর্ট করেনি। বাবা মায়ের কতটা পছন্দ ছিল জানি না, কিন্তু বাবা বেশ পছন্দ করতো যখন সিরিয়াল টিরিয়াল হতো। হ্যাঁ, মা শখের জন্য আমাকে নাচে ভর্তি করেছিল এবং নাচটা আমার খুব পছন্দের একটা জিনিস ছিল। তারপর কিছু কারণের জন্য ক্লাস 5 এর পর আর সেটাকে টানা যায়নি। হতে পারে পড়াশোনা, হতে পারে ফ্যামিলি, অনেক কিছুর কারণের জন্য আমি টানতে পারিনি। তারপরে জানি না কেন হঠাৎ 7 থেকে আমার মনে হতে শুরু করলো যে এবার আমি বড় হচ্ছি, আমাকে এবার একটা কিছু করতে হবে। ক্লাস 12 এর পর আমার কাছে 12 এর পর ভাবার সময় থাকবে না। আমি জানি না কেন আমার এগুলো মনে হতো, বাট আমার মনে হতো। তারপর ক্লাস 7 থেকে আর সত্যি কথা বলতে গেলে পড়াশোনা আমি একদম বাজে। এটা অকপটে শিকায়ত করাটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ ভাই, এই পড়াশোনা করার জন্য জন্মাই আমি জন্মাই বাস। বেসিক্যালি আমি কখনো অঙ্কে 5 এর বেশি পেয়েছি বলে তো আমি ভেরি গুড। তো যাই হোক, এটা গর্বের কিছু নেই, কিন্তু সত্যি কথা একদম। সো হ্যাঁ, পড়াশোনাটা আমার দ্বারা হয়নি। বেসিক্যালি চেষ্টা করেছিলাম, পড়াশোনা যতটা দরকার আমার নিশ্চয়ই করতে হতো, আমি করেছি, করতাম। মা বকাবকি দিয়ে যেটুকু পারতো সেইটুকু করাতো। তারপরে গিয়ে কলেজ, তারপরে গিয়ে 12 মাধ্যমিক দিলাম, তখন লকডাউন। তো ভগবানের কৃপায় আমার মাধ্যমিকও দিতে হয়নি। না, তো আমাকে মাধ্যমিক দিতে হয়নি। আমি সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমার মাধ্যমিক দিতে হবে না। তুই লকডাউনের সময়, হ্যাঁ তো লকডাউনের সময় কথা বলছিস? তো আমাকে মাধ্যমিক দিতে হয়নি। তারপরে গিয়ে ক্লাস 11টাকে খুব মজা করছিলাম, কিন্তু স্টিল ওই একটা জিনিস মাথায় ঘুরছে যে কিছু করবো, আর কি হয় তখন। তো এই জিনিসটা করতে করতে খুব যে এনজয় করতে পেরেছি তা নয়। 11-12 তো যা হোক করে পড়াশোনাটা, উচ্চ মাধ্যমিকটা দিই। আমার মনে আছে আমি এতটাই ভালো পড়াশোনাতে যে আমার যখন উচ্চ মাধ্যমিক চলছে, মাঝে যে কদিন ফ্রি ছিলাম, মানে মাধ্যমিকে হয় না একটা গ্যাপ থাকে, গ্যাপ দিয়ে হয়, আমাদের একদিনের গ্যাপ থাকতো। আমি পরীক্ষা দিয়ে এসে আমি আর পড়তে বসতাম, আবার পরের দিন রাত্রের বেলা পড়তে বসতাম, কারণ পরের দিন সকালে আমার পরীক্ষা আছে। আমি হচ্ছে এরকম ভাবে পড়তাম। তো যাই হোক, এভাবেই উচ্চ মাধ্যমিক দিই, একটা মোটামুটি নাম্বার করি, খুব ভালো কিছু না, পাস করি। তো পাস করি। আর আরেকটা জিনিস আমার মাথায় তখন ছিল, আমি পলিটেকনিকে ভর্তি হই, মানে যেহেতু আমি পলিটেকনিক নিয়ে একটা এক্সাম দেবো ভেবেছিলাম, সেহেতু আমার মাথায় একটা টার্গেট ছিল যে এর কম হলে আমাকে আর বসতে দেবে না এক্সামে। তো আমার ওই একটা ব্যাপার ছিল, যার জন্য
তখন কি আমি ভাবলাম যে না আমাকে এই একটা অ্যাভারেজ তো করতেই হবে, তো সেই কারণের জন্য আমি এখনো প্রবলেম। আমাদের এই অডিওটা ও টানছে না কেন কে জানে। ঠিক আছে, একটু 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 লাউডে কথা বলি আজকে, যেহেতু টেকনিক্যাল প্রবলেম রয়েছে। দাদা তুমি খালি একটু কেনেজিটা অফ করে দিও খালি, হ্যাঁ একটু খালি অডিওটা একটু লাউড হবে খালি। তো এবার যাই হোক, তো আমার এরকম আমার উচ্চ মাধ্যমিকের সময় আমার মাথায় এলো যে না আমাকে একটা এই অ্যাভারেজ করতে হবে, আদারওয়াইজ আমি পলিটেকনিকে বসতে পারবো। তো একদম টাইটাই ওইটাই পাই আমি। তো ঠিক আছে, ক্লাস 9 অবধি তো আমি ঠেলে ঠুলে উঠেছিলাম, কিন্তু 9-এ গিয়ে তো আমাদের আটকে দেয়, তখন পড়াশোনা করতে হবে। তো ওই রেসটা আমার 12-এও ছিল। আমি আর্টস নিয়ে পড়াশোনা করি, তারপরে গিয়ে আমার মনে হয় যে না পলিটেকনিকে আর্টসের যারা রয়েছে তারা ঢুকতে পারে। এবার বাড়ির ব্যাপারটা হচ্ছে আমার ইচ্ছে ছিল নাচ নিয়ে পড়াশোনা করব, ইচ্ছে ছিল অনেক কিছুর ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছেটা আমি বের করতে পারিনি। আমার নাচ নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল, তখন যখন দেখলাম যে না নাচ নিয়ে করতে গেলে অনেক সময় লাগবে নিজে কিছু করতে, তো অত সময় আমি দিতে পারবো না। আচ্ছা, তারপরে আমার ইচ্ছে ছিল যে লয়ার হব, ল নিয়ে পড়বো। তখন গিয়ে মনে হলো যে 5 বছর আমার পক্ষে পড়াশোনা কমপ্লিট করা তো ইম্পসিবল, হবে না। তারপরে গিয়ে আমার মানে আমার শখের কথা আমি মাথা থেকেই বের করে দিয়েছি। তখন শুধু মানে পড়াশোনাটাই, হ্যাঁ আমি জানি যে ওটা এতটা ইজি না যতটা মুখে লাগে, যতটা মনে হয় যে এই আজকে বললাম কালকে হয়ে গেল, এটা হয় না, অনেক সময় লাগবে। সেই কারণের জন্য আমি অত বেশি এই প্রফেশনটা নিয়ে ভাবতাম না। আছে মনের মধ্যে আছে, হলে হবে না হলে না হবে, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে গিয়ে মানে স্বপ্নকে তো আমি মেরে ফেলতে পারি না, স্বপ্ন স্বপ্নের মতনই আছে, কিন্তু কিছু করতে পারছিলাম না, কারণ সেরকম কোনো চেনা জানাও কেউ ছিল না যে আমি কারোর কাছে গিয়ে হেল্প চাইবো বা কিছু। তো সেই রকম ক্ষমতা বা শক্তিও আমার মধ্যে ছিল না, অত পাওয়ারও ছিল না। তো যার কারণের জন্য আমি মনে করলাম ঠিক আছে, আমি এক্সাম দিলাম পলিটেকনিকের এক্সাম দিয়ে ঠিক তোমার বাড়ির কাছেই কলেজ আছে একটা, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, মানে ওই ইয়েতে রবীন্দ্র ভারতের অপোজিট। আচ্ছা আচ্ছা। আমি ওখানে ভর্তি হলাম আর্কিটেকচার নিয়ে। জানি না কি করব, কিন্তু আর্কিটেকচার নিয়ে তো পেয়ে গেছিলাম। জানি না কিভাবে পলিটেকনিকের এর রেজাল্ট আমার খুব ভালো হয় এবং যেই কলেজ চাই সেই কলেজই পাই, যেই সাবজেক্ট চাই সেই সাবজেক্টই পাই, করি। তারপরে 1 বছর বোধহয় আমি টানা এখানে এসেছিলাম। আমি আমাদের বাড়ির ওখান থেকে প্রতিদিন ট্রাভেল করতাম এই সিথির মোড় অব্দি, মানে আমার কলেজ অব্দি। তারপরে গিয়ে দেখলাম যে আমার পক্ষে এত ট্রাভেল করাও পসিবল না, কারণ স্বাভাবিক বিষয় 8টার সময় বেরাচ্ছি, ফার্স্ট ক্লাস প্রতিদিন মিস। আর সমস্ত পলিটেকনিক কলেজের একটা ব্যাপার থাকে যে খুব বেশি মানে একটা 70% 80% মতন অ্যাটেন্ডেন্স লাগে, তো সেটাও কমে যাচ্ছে। তো সেই কারণগুলোর জন্য খুব প্রবলেম হচ্ছিল। ফ্যামিলিতে বললাম যে আমাকে একটা মেসে রাখার জন্য, তো তারা বললো যে পসিবল না, এখন বাইরে গিয়ে থাকতে পারবে না, এই করতে পারবে না। হ্যাঁ একদম ঠিক আছে, ছাড়ো। তো কলেজে যখন এক্সাম দিলাম, ড্রয়িং এ ভালোই ছিলাম, কিন্তু ম্যাথসটা এসে গেছিল তো মাঝখানে, অগত্যা আর কিছু করার ছিল না। তো এখন অডিও একদম ক্লিয়ার। তো আমাকে ফার্স্ট ইয়েতে আমি ম্যাথসে সাপ্লি পাই, ফার্স্ট কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে। তো আমি যখন সাপ্লিটা পাই তখন আমি বুঝলাম বেকার খেটে লাভ নেই, এটা আমার জন্য না, এখান থেকে বেরিয়ে আসা উচিত। বেরিয়ে এলাম, 1 বছর কমপ্লিট করে বেরিয়ে চলে এই গেলাম। টোটাল ব্যাপারটায় তোর রিয়াকশন তো ছেড়ে দে, ফ্যামিলির রিয়াকশন কি ছিল? মানে আমি একটা বাবার জায়গা থেকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, ফ্যামিলিতে বেসিক্যালি এই সমস্ত দিকগুলো মাই দেখতো, মাই মনে করতো যে মাই দেখতো যে পড়াশোনাটা কি হচ্ছে না হচ্ছে, আদারওয়াইজ বাবা অতটা বেশি খেয়াল করতো না। তো মাই এরকম বললো যে তুই কি করবি, হবে না তো তোর দ্বারা কিছুই। মা জানতো, আমিও জানতাম যে আমার দ্বারা পলিটেকনিক টানা সম্ভব না, কারণ সাপ্লি পেয়ে যাওয়া মানে আমি আর ইয়েই পাবো না, জবই পাবো না, প্লেসমেন্টই দেবে না ওরা আমায়। তো আমি মাকে বললাম কি করব, মা বললো একটা কাজ কর। মা খুব
মানে একটু নরম টাইপের, তো মা বেশি ভেঙে পড়েছিল। আমার তো বেশ ভালোই মজা হচ্ছিল যে প্রতিদিন আর দমদম ছুটে আসছে। তো তারপরে গিয়ে আমার মনে হলো যে না, এবার একটু আমার মনে হয় একটু সিরিয়াস হওয়া উচিত। আবারও ভর্তি হলাম আরেকটা কলেজে আমাদের ওখানে, এন্ডুজে। সেখানে ভর্তি হলাম ইয়ে নিয়ে, এন্ড্রুজ মানে হচ্ছে গড়িয়াতে। হ্যাঁ, ফিলোসফি মানে অনার্স। পদ্মশ্রী থেকে ওই 5 নম্বর বাস স্ট্যান্ডে যাওয়ার পথে বাদিকে না? হ্যাঁ। তো ওখানে ভর্তি হলাম। ওখানে ওরকম মানে ফিলোসফি অনার্স নিয়ে ভর্তি হলাম। আমার মনে আছে যেদিন ফার্স্ট ডে আমাদের কলেজ শুরু হয়, যেদিন ম্যামদের সাথে আলাপ টালাপ হয়ে ক্লাস শুরু হয়, ম্যাম সবাইকে তোলে যে কেন ফিলোসফি নিলে, কেন ভালো লাগলো। আমাকেও তুলেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কেন ফিলোসফিটা নিলে। আমি স্ট্রেট কাট অ্যান্সার দিয়েছিলাম, ম্যাম পেয়ে গেছি, শখে নিইনি। সবাই বলছে আমি শখে নিয়েছি, শখে নিয়েছি। আমি শখে নিইনি, আমি পেয়ে গেছি, পেয়েছিলাম, এটাই ছিল অপশন, তো আমি এটাই নিয়ে নিয়েছি। বলছো আচ্ছা ভালোবেসে না? আমি বললাম না, ভালোবেসেটা নেই। তো এরকম একটা ব্যাপার। আমি এরকম ভাবেই কলেজটাও মোটামুটি ফার্স্ট ইয়ারে পড়াশোনাও আমাকে ঠিক চায় না। তো আমি ফার্স্ট ইয়ারে যখন ফার্স্ট সেমিস্টার দেব, কলেজের কোনো পারফর্ম বা রবীন্দ্র ভারতীর কোনো পারফর্মে কখনো না, হ্যাঁ কলেজের, আমার এই কলেজে করেছিলাম। এই কলেজে যখন করি তখন আমাকে একটা আমার ম্যাম বলেন যে আমাদের আর্কিটেকচারের যিনি ম্যাম ছিলেন তিনি বলেছিলেন যে তুই না এইসব করিস না, তোর জন্য এটা না, তুই সোজা চলে যা নাচের লাইনে, ওই আর্টস এর লাইনে যা, তুই এখানে নয়, তোকে এখানে মানাচ্ছে না। উনি আমাকে প্রথম বলেছিলেন। তারপরে গিয়ে ওনার কথাটা আমি তখনও ধরিনি, কারণ জানি এতটা সত্যি কথা বলতে গেলে করার স্বপ্ন অনেক কিছু ছিল, কিন্তু সামর্থ্যরও একটা ব্যাপার থাকে যেটা ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব না সব সময়। তো সেই কারণটার জন্য বেশি কিছু ভাবিওনি। তারপরে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমি ওই কলেজেরও যখন পরীক্ষা দেব ফার্স্ট, তখন আমাকে এরকম মানে আমার নাম আসে না, যেহেতু 1 বছর ডিলে হয়েছে ভর্তি হতে, নাম আসে না। আমি কাট অফ, আমাকে মানে আমার ফর্ম ফিল আপের যেদিন লাস্ট ডেট তার পরের দিন আমার নাম আসে রেজিস্ট্রেশনের খাতায়। তো তখন আমি ভাবলাম যে পরীক্ষাও আমাকে চায় না, ফার্স্ট সেমিস্টার সেম ভাবে দেওয়া হয় না। তো সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়ে গেছিল, আমি সেটা করছিলাম। হঠাৎই একদিন আমাদের কলেজে জর্জ টেলিগ্রাফ বলে তখন একটা টেলিফিল্ম টাইপের একটা কিছু শুরু হয়েছিল। তো ওখানের যিনি ডিরেক্টর ছিলেন ওনার নাম হচ্ছে জয়দীপ রাউত, আমার কাছে আসেন, মানে আমাদের ইয়েতে একটা সেমিনার নিয়ে আসেন, এবং সেই সেমিনারে আমি কিছুতে জয়েন হব না, আমি কিছুতে ঢুকবো না। ওটা ফার্স্ট সেমিস্টারের হয় এবং আমাকে বারবার বলে, সবাই মিলে বলছে তুই যা যা যা। আমি বললাম দূর, সেমিনারে বসে কন্টিনিউয়াসলি ভেজাবে, আমি হ্যাজানোগুলো শুনবো, এরকম ভাষা ছিল। না আমি যাব না, আমি যাব না, আমি যাব না। তখন আমাকে সবাই মিলে পাঠায়। তো পাঠানোর পর আমি বসি এবং হঠাৎ করে আমি দেখি, আমি খুব নর্মালি ছিলাম, হঠাৎ করে জানতে পারলাম যে ওখানে মডেলদের বিষয় নিয়ে কিছু, মডেলিং বিষয় নিয়ে কিছু বলা হবে। তো তখনও আমি নর্মালি বসে আছি, আমি জানি জাস্ট শুনবো, বেরিয়ে আসবো। হঠাৎ করে আমি সেকেন্ড বেঞ্চে বসেছিলাম, স্যার এলেন, মানে জয়দীপ রাউত, উনি এলেন, এসে কথাবার্তা কমপ্লিট করার পর উনি অনেককে জিজ্ঞেস করেন যে তোমার ইন্টারেস্ট নেই, তোমার ইন্টারেস্ট নেই, এরকম অনেককে জিজ্ঞেস করে। আমি চুপচাপই শুনছিলাম। আমার কাছে এসে বলল তোমার ইন্টারেস্ট নেই কোনো? আমি বললাম যে না আছে তো অবশ্যই, কিন্তু বললো তুমি আমাকে পার্সোনালি ফোন করবে, আমি তোমার সাথে কথা বলবো। তো আমি বললাম ঠিক আছে করব। তখন উনি আমাকে ওনার নাম্বারটা দিলেন, দিয়ে বললেন আমাকে কল করবে। আমি ঠিক আছে করব। সেদিন তো আমি খুব এক্সাইটেড যে আমাকে অ্যাটলিস্ট একটা দিক তো আসছে। তো অত বেশি ভাবিনি, কিন্তু ভালো লাগছিল বেশ। তখন গিয়ে স্যার বললেন, তারপর আমি বাড়িতে গিয়ে সাহস করে ওই এরকম রাত্রির দিকে কল করলাম। করার পর সেদিন ছিল শনিবার, আমি বললাম যে আপনি আমায় কল করতে বলেছিলেন? বলল হ্যাঁ, তোমাকে আমি আমার কল করতে বলেছিলেন। এইটাকে একটু পজ কর, আমি একটু কমেন্টস গুলো পড়ে নিই, তাহলে কমেন্টস গুলো পূরণ হয়ে যাবে। তাপস দা একজন সিনিয়র ফটোগ্রাফার, তাপস দা লিখেছে যে সাউন্ড খুব কম আসছিল। তাপস দা তুমি জানালে বলেই অডিওটা ঠিক হলো।
এই মুহূর্তে আশা করছি অডিওটা ঠিকঠাক আছে, কল করতে বলেছিলেন একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আছে এবার। দেবস্মিতা লিখেছে ভালোই শোনা যাচ্ছে, থ্যাংক ইউ দেবস্মিতা। জয়ী শের লিখেছে হাই কেমন আছো দাদা, খুব ভালো আছি। পিঙ্কি লিখেছে আমি আর আমার মেয়ে দুজনে বসে তোমার লাইভ দেখছি চা খেতে খেতে, বাহ থ্যাংক ইউ পিঙ্কি। তারপরে 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 প্রতাপদা লিখেছে হাই স্নেহা, মাই নেক্সট ওয়ার্কশপ মডেল অ্যাট বোলপুর ওয়ার্কশপ অন 28-29 নভেম্বর 2025, ওয়ান্ডারফুল অ্যাজ ইউজুয়াল জেডি লাইভ। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। প্রতাপদা মানে মেসেজ করলে তো ছেড়েই দে, আমার শরীরে একটা গুজবাম হয়। আর সাথে মানে আমার যে ভালো লাগার সব থেকে বেশি ভালো লাগার মানুষ সেটা হলো প্রতাপদা। যাই হোক থ্যাংক ইউ দাদা, যেই আমাকে রেগুলার বলে এই জেডি লাইভটা শুরু করো, আর লাইভটা শুরু করো। যাই হোক থ্যাংক ইউ দাদা, এগেন স্টার্ট। আচ্ছা, তো এবার উনি আমায় কল করতে বলেছিলেন, আমি রাত্রে কল করি শনিবার দিন। তো উনি আমাকে বলেন যে আমার মনে হচ্ছে যে তোর দ্বারা হবে। তো আমি বললাম হ্যাঁ সে তো আমারও মনে হয়, কিন্তু স্যার আমার এক্ষুনি ওখানে ভর্তি হওয়ার মতন সামর্থ্যটা নেই। বললো আচ্ছা তুই শুনে তো নে যে কি বলছে না বলছে, কত কি রেখেছে না রেখেছে সেটা তো আগে শোন। আমি বললাম ঠিক আছে বলুন। বললো একটা অ্যামাউন্ট বললো, তাতেই আমি ওনাকে তখনও বললাম যে স্যার এক্ষুনি পসিবল না। উনি বললেন শোন তোকে আমি একটা আমার চেয়ার থেকে উঠে বলছি, মানে আমি তো চেয়ারে বসলাম মানে ওদের হয়ে কথা বলাটা আমার উচিত, কিন্তু আমি চেয়ার ছেড়ে তোকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তোকে রেডি করব, তোর তার জন্য একটা টাকাও খরচ হবে না, তুই শুধু তোর ওই যে এনার্জি ওটা নিয়ে আমার কাছে আসবি, যখন ডাকবো যেখানে ডাকবো আসবি। আমি বললাম ঠিক আছে বেশ তাই হবে। পরের দিন আমাকে বললেন তোর বাবাকে নিয়ে আসবি কথা বলবো। আমি পরের দিন ওই GTFTI তে যাই, গিয়ে ওনার রুমে বসে ওনার সাথে কথা বলি, এবং উনিও আমার বাবাকে একই কথা বলেন যে আমি এরকম এখানে তো শেখাই, তো এখানে যে শর্ট ফিল্মটা হবে আমি সেখানে ওকে রাখবো। আমি বললাম যে ঠিক আছে। মা বাবা বললো ঠিক আছে, সবাই খুব এক্সাইটেড। বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে স্যার আমাকে প্রতিদিন ডাকতেন, এবং আমার মনে আছে আমার প্রতিদিন আমি কলেজও যেতাম না, তার কারণ প্রতিদিন কলেজ যাওয়া মানে একটা টাকা খরচা হওয়া, আর বেকার তো কলেজে অত বেশি কিছু হয় না, তো ফ্যামিলিতে মানে মা অত বেশি দিত না। তো কি করতো স্যার আমাকে প্রতিদিন স্যারের কাছে যাব, তো একটা খরচা হয় সেটা স্যার বুঝলো। বোঝার পর হঠাৎ করে আমাকে স্যার বললেন যে শোন তোকে আমি যেটা দেব এই টাকাটা দিয়ে তুই যাতায়াত করবি। এবং আমি যখনই যেতাম ওনার কাছে উনি আমাকে একটা টাকা হাতে ধরিয়ে বলতো আজকে যাতায়াতটা করবি এটা দিয়ে। এবার প্রথম দিকে আমি না না করতাম যে হ্যাঁ কেন দিচ্ছেন আপনি, আমি তো আমার কাজেই আসছি। বলছে তোকে তো আমি বলেছিলাম যে তোকে আমি তৈরি করব। তো আমিও বললাম ঠিক আছে বেশ। তারপরে উনি আমাকে 3 মাস টানা বসিয়ে বসিয়ে বোঝান, আমি টানা 3 মাস ওনার সাথে যাই, উনি আমাকে বসিয়ে বসিয়ে বোঝান। তখন আমার অ্যাক্টিং এর দিকে, আমি তখন মডেলিং এর দিকে অতটা ভাবিনি, উনি আমাকে বসে বসে বোঝান যে কিভাবে এই প্রফেশনটা চলে, কিরম ভাবে হয়, কিভাবে যেতে হয়, কি কি দরকার লাগে তার জন্য, কি করলে আমি সেই জায়গায় এন্ট্রি নিতে পারবো, এই সমস্ত কিছু আমাকে বোঝান। এবং হঠাৎ করে এই 3 মাসের মাঝে একদিন আমাকে বলে যে শোন স্নেহা, আমার মনে হয় তুই না মডেলিংটা কর, তোর কিছু একটা নতুন প্রোফাইল হওয়া দরকার, সেই প্রোফাইলে তোর কিছু ভালো ভালো ছবি থাকা দরকার। আমি বললাম হ্যাঁ তা তো থাকা দরকারই, কিন্তু বললো যে পুরনো হবে না, নতুন খুলতে হবে। ম্যাডাম ঠিক আছে। তখন উনি আমাকে বললেন আচ্ছা তো আমাকে তারপরে একদিন উনি আমায় বললেন হঠাৎ করে যে তুই জানিস আবির রয় বলে একজন আছে। আমি বললাম, আমার জাস্ট রিয়াকশনটা এরকম, কে সে? উনি আমাকে বললেন আরে এরকম বলিস না, উনি অনেক বড় একজন ফটোগ্রাফার, উনি টাইপ অফ ইন্টারন্যাশনালের কাজ করেন। তো আমি বললাম যে আচ্ছা। তো তখন উনি আমায় বললেন তুই না একটা কাজ কর, ওনাকে একটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখ। আমি বললাম ঠিক আছে আমি পাঠাচ্ছি বলে ওনার সামনে বসে আমি ক্যাজুয়ালি, উনি আমায় ওনার প্রোফাইলটা দেখান, আমি দেখে একটু জাস্ট দেখার পরে আমাকে বললো দেখ ফ্যামিলি, তখন আমি একটু
বলছিলাম যে স্যার ফ্যামিলিতে না এগুলো করবে না, মানবে না, এরকম ছবি তুললে না বকা দিতে পারে, এই দিতে পারে, এইটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আমার তখন কথাটা এরকমই ছিল। তখন স্যার আমাকে বললেন, দেখো এরকম ভাবলে তো আর কিছুই করতে পারবে না, তোমাকে এগুলো থেকে বেরাতে হবে। তো তারপরে উনি আমাকে হঠাৎ ওনার প্রোফাইল দেখানোর পর আমাকে বলেন, দেখ কিন্তু ওনার কিন্তু কাজের ধরনটাই এটা, তো তোকে কিন্তু এটাতে কমফোর্টেবল হতে হবে। আমি বললাম যে ঠিক আছে। আমি অতটা সিরিয়াসলি সত্যি নিইনি, কারণ আমি জানতাম যে আবিরদা একটা অনেক বড় লেভেলে কাজ করে, আমাকে হয়তো নেবে না, বা আমি হয়তো তার জনারেই পড়ি না। তো তারপরে গিয়ে আমি একদিন কফি হাউসে স্যারের সাথেই প্রথম যাই। তো আমাকে নিয়ে যান, বলে যে চল তোকে একটু বাইরের মানে কিভাবে তুই বাইরে যাবি, কিভাবে বাইরে খাওয়া দাওয়া করা উচিত, এগুলো তোকে আমি শিখাবো। তো সেই কারণের জন্য উনি আমাকে কফি হাউসে নিয়ে যান, কারণ ওটাই ওনার আড্ডার জায়গা ছিল, এবং এখনো বোধহয় স্যার যান। তো আমিও যাই, আমাকে নিয়ে গিয়ে বলে, মানে আমি নর্মালি কফি খাচ্ছিলাম, আমরা আমাকে স্যার বলে, তোকে মনে আছে সেই বলেছিলাম যে আবির রয়? আমি ততদিনে মোটামুটি ভুলে গেছি, কারণ তখন 1 মাস হয়ে গেছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। উনি অ্যাকসেপ্টও করেননি, হাইও লিখেছিলাম, রিপ্লাইও দেননি। তো আমি তখন আশা সব ছেড়েই দিয়েছি। তখন গিয়ে আমাকে স্যার বললেন, ওই যে দেখ ওই যে টেবিলটাতে ওখানে বসে আছে। তখন উনি মডেলসদের সাথে কিছু কথাবার্তা বলছিলেন। তো আমি বললাম যে আচ্ছা, আমি বললো যে তুই যাবি কি, আলাপ করবি? না। বলছে আমার আলাপ নেই, তো আমি তোকে আলাপ করাতে পারবো না, করতে হলে তোকে গিয়েই করতে হবে। বললাম না, আমি যাবো না। তার কারণ হচ্ছে উনি আমার এরকম একটা ইয়ে ছিল যে উনি তো আমাকে অ্যাকসেপ্ট করেননি, আমি কেন যাবো, আমি যাবো না। তখন আমার ভীষণ ইগো ছিল যে না, যাবো না, কাজ আমি এরকম ভাবে কাজ। বয়স কত? আমার বেশি না, আমি কাজই শুরু করেছি প্রায় 1 বছর হবে। আমি জাস্ট 1 বছরের কথা বলছি। তো এটা শুরু হয়েছে আগের বছর নভেম্বরে, মানে 1 বছর। 1 বছর। তো এবার আমি তারপরে গিয়ে ওনাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তখন অলমোস্ট স্যারের মানে আবিরদার সাথে আমি কাজ করছি 7 থেকে 8 মাস। আমার এই যে প্রোফাইল যা আছে সব 7 থেকে 8 মাসের এটা। ভেরি গুড। তো এবার যাই হোক, আমি তারপরে বললাম যে না, আমি যাব না। আমি কেন যাব, উনি আমাকে তো অ্যাকসেপ্ট করেননি, আমিও যাব না। তখন বললো যে ওরকম করলে কি করে হবে, দেখ উনি এত বড় হয়তো দেখেইনি। আমি বললাম না, না দেখুক, পরে দেখবে যখন, তখন করবে, এখন দরকার নেই। তো আমি এই বলে কাটাই, এবং স্যার আমাকে বলেন যে ঠিক আছে ছাড়, বাদ দে। তারপরে সেদিন আমরা চলে আসি। পরে হঠাৎ করে একদিন স্যারের কিছু প্রবলেমের জন্য স্যার আমাকে বলে, স্নেহা তুই একটা কাজ কর, মন দে, কারণ আমি তোর জন্য কিছু করতে পারছি না, তোর প্রপার যে হাতটা দরকার সেই হাতটা আমি তোকে দিতে পারছি না। সো আমি জানি না কেন ওনার মনে হতে শুরু করে যে উনি হয়তো আর তৈরি করতে পারবেন না বা কিছু এরকম জিনিস মনে হয়। কিন্তু আমার মনে হয় উনি যদি আমাকে ওই অবধি না নিয়েও যেতেন, তাহলে হয়তো আজকে আমি আবিরদার সাথে কথা, কিন্তু দূরের। স্যার যেদিন বললেন, আমার সেদিন খুব মন খারাপ করছিলাম, রাত্রেবেলা বসে আছি, কারণ ফ্যামিলিতে সবাই খুব এক্সাইটেড, সবাই এই বিষয়টা নিয়ে একটা আলাদাই মজায় আছে। হঠাৎ করে যদি আমি বলি এরকম কিছু, তো তখন তো ওরা একটু ইয়ে হয়ে যাবে। তো আমিও বাড়িতে কিছু বলতে পারিনি। হঠাৎ করে রাত্রেবেলা আমি দেখি আবিরদার থেকে আমার কাছে একটা মেসেজ আসে। তখন আমি ভাবি যে আমার কাছে আরেকটা দিক বোধহয় খুলছে। তো উনি আমাকে বলেন যে ঠিক আছে। আমি বললাম যে আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি আপনার কাজ দেখেছি। সত্যি বলতে গেলে উনি মেসেজের পর আমি ওনার সমস্ত কাজ দেখেছি। প্রথমে আমি দেখিনি কিছুই, কারণ আমার ভীষণ ল্যাদ খাওয়াটা স্বভাব। তো আমি খুলে গিয়ে দেখিও নি, কিছু জানতামও না। এবার আমি ওনাকে বললাম আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি আপনার প্রোফাইলটা খুঁজে দেখেছি, অনেক ঘুরেছি, মানে আমি দেখেছি জাস্ট আপনার প্রোফাইলটা পুরো। তো উনি আমাকে বললেন যে আচ্ছা, তো তোমার সাথে আমি একদিন মিটিং করব, তারপরে আমি কাজের একটা টেস্ট শুট রাখবো। ঠিক আছে। তখন আমি ওই দিনের মতন কথাবার্তা বন্ধ হয়ে যায়। তারপরে আমাকে হঠাৎ করে পরের দিনই উনি একটা ডেট দিয়েছিলেন, বাট সেই ডেটটা অনেক পরে ছিল। তো পরের দিনই আমাকে, আমাদের কলেজে একটা কিছু ছিল, আমি কলেজে এসেছিলাম, আমাকে হঠাৎ মেসেজে বললেন যে আজকে বিকেলে দেখা করতে পারবি? তো তাহলে একটা কাজ কর,
আমার মনে আছে আমরা দেখা করেছিলাম মেলবোর্ন ক্যাফেতে। মেলবোর্ন ক্যাফে মানে যোধপুর পার্ক। যোধপুর পার্কে। তো আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না। তো আমি তারপরে আবার ওখান থেকে গড়িয়া থেকে যোধপুর পার্ক আসি। এবার আরো একটা মজার বিষয় হচ্ছে, উনি আমাকে টাইম দিয়েছিলেন 7টা বলেছিল যে 7টার সময়, বিকেল 7টার সময়, সন্ধ্যে 7টার সময় আমরা দেখা করবো। আমি বললাম ঠিক আছে। আমিও একদম 6টা থাকতে বেরিয়ে গেছি, আমি জানি যে আমার লেট হতে পারে কারণ জ্যাম টাইম থাকে। তো আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি। বেরিয়ে গিয়ে আমি ক্যাফেতে বসে, তখন বাজে 7টা বাজে 10-15 মিনিট আগে আমি চলে গেছি। আমাকে বললো ঠিক আছে তুই ভেতরে গিয়ে বস, আমি আসছিটা মানে আমি আর ফোন করিনি, আমি একটু কমই ফোন করি, আমি একটু কম মানে কমিউনিকেশনটা আমি একটু কমই করি। তো সেই কারণের জন্য আমি চুপচাপ বসেই আছি। আমি ভাবছি যে আসবে বলেছে যখন আসবে, এরকম একটা ব্যাপার। তারপরে দেখছি 1 ঘন্টা কেটে গেছে, আসেই না। তারপরে গিয়ে 1 ঘন্টা পর গিয়ে আমার মনে হলো এবার আমার ওনাকে একবার মেসেজ করা উচিত। আমি মেলবোর্ন ক্যাফেতে একা বসে আছি বোকার মতো, কোনোদিন ক্যাফেতেই ঢুকিনি আমি তার আগে। তো আমি বোকার মতন বসে আছি, আমারও অস্বস্তি লাগছে, আমি কিছু অর্ডারও দিইনি, তো তাদেরও অস্বস্তি লাগছে। আমি তারপরে গিয়ে ওনাকে আবার মেসেজ করি যে আপনি কি আসছেন? বললো হ্যাঁ আমি এক্ষুনি আসছি বলে তারপরে দেখি উনি এলেন। এবং এসেই যেটা উনি করলেন, আমার না অ্যাকচুয়ালি কি হয়, আমি একটু রাগী টাইপের, বাট হ্যাঁ সব জায়গায় রাগটা দেখাই না। এবার ডেফিনেটলি আমি ওনার সাথে কাজ করব, আমি তার আগেই নিশ্চয়ই ওনার সাথে রাগ দেখাতে পারি না। আমি নর্মালি বসেছিলাম, উনি জাস্ট গেটটা খুললেন, খুলেই বললেন ওয়াও ইউ আর সো বিউটিফুল। বাস, এবার আমার তো প্রথম দেখা, ডেফিনেটলি আমি তো আর কিছু বলবো না, কিন্তু অন্য কেউ থাকলে ওখানে আই গেস সেও সফট হয়ে যেত, আর কিছু বলতোই না। এবার 1 ঘন্টা পর এলেন, উনি আমাকে অনেক কিছু বোঝালেন যে এইভাবে কাজ করতে হয়, তোকে এখনো অনেক কিছু শিখতে হবে, আমি তোকে বাইরের জায়গায়ও প্লেস করব, তোকে আমি নিয়ে কাজ করাবো, দেখি কতদূর কি করতে পারি। তারপরে একদিন টেস্ট শুট ফেললেন। টেস্ট শুট ফেলে উনি বললেন যে তোর ফিচার্স আমার খুব ভালো লাগছে এবং আমার স্টাইল, প্রথম কথা হচ্ছে উনি যেটা চেঞ্জ করেছেন সেটা হচ্ছে আমার স্টাইল। আমি আগে একদম অন্য রকম ছিলাম, আমি একদম অন্য রকম হয়েছি, সেটাও আবিরদার জন্য। তো আমি বললাম যে, আমায় বললো তোকে আমি যেরম ভাবে চালাবো তুই ঠিক সেরম ভাবে চলবি, তাহলে দেখবি কিছু একটা অ্যাটলিস্ট করতে পারবি। আমি ওনাকে বললাম যে হ্যাঁ আমার ফ্যামিলিতে এরকম ব্যাপার আছে, তো আমি জানি না কত কি সাপোর্ট পাবো। বললো দেখ তুই যদি সাপোর্টের কথা ভাবিস আমি আছি সাপোর্ট দেওয়ার জন্য, তুই কর। তখন গিয়ে আমার মনে হলো যে আমার একটা পিঠে হাত দেওয়ার মতো লোক পেয়ে গেছি, যে আমার হাতটা এরকম ভাবে ধরে রাখবে, একটু বেশি এগোতে গেলেই আটকে নেবে যে না, এরকম একটা পেয়ে গেছি আমি। তো তখন গিয়ে আমার মনে হলো যেহেতু আমার ফ্যামিলির কেউ জানে না মডেলিং কি হয়, কি করতে হয় না, কি করতে হয় কি করতে হয় না, এই জিনিসগুলো কিছুই জানে না, তো সেই কারণের জন্য ওরা যখন প্রথম আমি টেস্ট শুট করি এবং প্রথম দিন আমার ছবি বেরোয় ঠিক এই যে এই ছবিটাই, এবং এটা নিয়ে সবাই খুব ইয়ে থাকে যে খুব ভালো ছবি উঠেছে, বাড়িতে সবাই দেখে, সবাই একটু নর্মাল ছিল, খুব বেশি এক্সাইটেডও নয়, খুব বেশি নয় যে তাও নয়। তো এরকম ভাবে চলতে চলতে হঠাৎ করে যখন আমার তাজপুরের শুট, মানে তাজপুরে আমি হঠাৎ করে একদিন দেখলাম একটা ব্যানার পড়েছে, আমি না অবাক ভাবে আমি আবিরদাকে বললাম যে আচ্ছা এই ব্যানারটা যে পড়েছে, আমি দেখছি সেখানে আমারও ছবি আছে এবং জিয়াদি হচ্ছে সিনিয়র মডেল জিয়াদি, তো আমার কাছে জিয়াদিরও ব্যাপার আছে আর আমি বলবো পরে। তো আমি দেখলাম যে সেই আরেকটি মডেল এবং আমার একটা ছবি দেওয়া হয়েছে। আমি অবাক, মানে এতটাই গাধা, আমি আবিরদাকে জিজ্ঞেস করছি ফোন করে আচ্ছা আমি কি তাজপুর যাচ্ছি? বললো ওরে তুই মডেল। আমি বললাম আচ্ছা আমি মডেল? তখন বললো হ্যাঁ। তারপর আমি কিছু শুট করেছিলাম, টুকটাক আরো অনেক সম্রাটদার সাথে শুট করেছিলাম এবং অনেকজনের সাথে শুট করি, সেটাও আবিরদাই বলিয়ে দেয় যে এটা করা ওটা করা, তো করি। করার পরে আমাকে তাজপুরে যখন যাই, তাজপুরে গিয়ে আমি জানি না কিভাবে আমার নিজেকেই মনে হলো আমি প্রচুর কিছু জানি, অবাক ভাবে আমার মনে হলো যে আমি প্রচুর কিছু জানি।
আমার কাছে এটা কোনো ব্যাপারই না। আচ্ছা ওয়ার্কশপ মানে এটা ইনবর্ন, মানে ব্যাপারটা ইনবর্ন আমার মধ্যে ছিল, খালি বার করে নিয়ে এসেছে। হ্যাঁ মানে আমার মনে হচ্ছে যে আমি সব পারবো। আর আমি আমার যে তাজপুরে যে অ্যাটায়ারটা ছিল সেটাতে আমি কমফোর্টেবল হয়তো আগে ছিলাম না, কিন্তু আমি জানি না কেন তাজপুরে গিয়ে আমার মধ্যে একটা আলাদা পাওয়ার এসে গেল। আমার মনে হলো, আর আমি তখন আরো ভালোভাবে ফিল করলাম যে আবিরদার সাথে যারা কাজ করেছে আমি জানি সবাই এই কমফোর্টেবল ব্যাপারটা ফিল করে। তার কারণ হচ্ছে আমি তো ভীষণ ভাবে করি। আমি একদম শুরুটাই যেহেতু আবিরদা দিয়ে, তো আমার শুরুটাই আমি এক্সপেকটেশনটাও এরকমই রাখি যে ফটোগ্রাফার আমার সাথে ঠিক এভাবেই কমিউনিকেট করবে। বাহ বাহ। এবার আমার সাথে কি হয়েছে, আমাকে যেরকম বলে দিত যে এই হাতটা এদিকে থাকবে, এখনো এটা হয়, হাতটা এদিকে থাকবে, এই হাতটা ওদিকে থাকবে, এটা এই করতে হবে, ওটা ওই করতে হবে, এদিকে গেলে তুই লাইট বেশি পাবি, ওদিকে গেলে পাবি না, এই যে এত কিছু। এবার এই এত কিছুগুলো আমি জানতেই পেরেছি ওনার থেকে। এখন বাইরে গিয়ে কাজ করলে হয়তো প্রবলেম হয় না, যেহেতু উনি আমাকে আগে শিখিয়ে দিয়েছেন। তো ওটাও ছিল আমাদের 2 দিনের ওয়ার্কশপ তাজপুরে। তো তাজপুরে যখন ওয়ার্কশপটা করি আমি তো মানে কিছুটা প্রথমে যখন ঢুকছি মানে ওই ইয়েতে জাস্ট ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, খুব অস্বস্তি লাগছিল যে এত লোক একসাথে ফটো তুলবে। তারপরে মনে হলো আমি তো এটা করেই থাকি, মানে আমার তো বোধহয় কোনো ব্যাপার না, আমি বোধহয় করে ফেলবো। কারণ প্রথম যেটা করে খুব ভালো জিনিস করে, যেটা আবিরদার প্রসেস আমার খুব ভালো লাগে এবং সেটা আমি 6 মাসে খেয়াল করেছি, 6-7 মাসে। আমি দেখি উনি ফার্স্ট একটা টেস্ট শুট রাখে এবং তারপরে সেই মডেলটিকে নিজের ওয়ার্কশপে রাখে। কারণ হচ্ছে, এবং মডেল যখন ওয়ার্কশপ তিনি করেন তার প্রথম ছবিটা কিন্তু সে নিজেই তোলে যাতে মেয়েটা কমফোর্টেবল হয়ে যায়। আমি এই জিনিসটা না বুঝতে পারি যখন একটার পর একটা ওয়ার্কশপ করি। আমি একটুখানি পজ করছি, যখন তুই এখানে এসছিলি এখন, তখন তোর মধ্যে একটা ভয় ছিল যে আমি ফার্স্ট লাইভ করছি, আমি কথা বলতে পারবো কিনা। এটাও ভগবান তোকে ওপর থেকে দিয়েই পাঠিয়েছে। হ্যাঁ আমার মধ্যে একটা ব্যাপার আছে, আমি জানি না, তাড়াতাড়ি যে পাত্রে তোকে ঢালা হয় সেই পাত্রের আকারটা তুই নিয়ে আসিস। একদম একদম ভেরি গুড। একদম এই জিনিসটা, এটাই একটা সফল হওয়ার সবথেকে বড় চাবিকাঠি। সাথে তোর সবথেকে ভালো জিনিস যেটা, তোর বিহেভিয়ার, তোর মুখের মিষ্টি একটা হাসি, আর সাথে তোর একটা চাইল্ডিশ অ্যাটিটিউড, যেটা তোকে অনেক দূর নিয়ে যাবে। কেউ তোকে নেগেটিভ অ্যাপ্রোচই করতে পারবে না, বিকজ তোর মধ্যে একটা ছানা ছানা ব্যাপার আছে, মানে একটা যেটাকে বলে বাচ্চা সন্তান, মানে মেয়ে টাইপ অফ দ্যাট। তো এই সব জিনিসগুলোর জন্য আমার ভালো লাগতো যে আমি সব থেকে বেশি নিজেকে ব্লেসড মনে করি এই কারণে, আমার মধ্যে এমন জিনিসগুলো ছিল যেটা হচ্ছে আমার নিজের লুক নিয়ে আমি খুব একটা ছিলাম না। আমার মনে হতো যে সবাই এত সুন্দর, আর এটা আমাদের কলকাতাতে চলে যে ফর্সা ব্যাপারটা, আমি এটা একদম ডিরেক্টলি বলছি কারণ আমি এরকম দেখেছি অনেকের ফ্যামিলিতেই প্রবলেম হয় যে ফর্সা, একটু ফর্সা হলে ভালো হতো, আরো কালো লাগছে, একটু ফর্সা কর না, নিজেকে কিভাবে করতে পারিস, এরকম ব্যাপার হয়। তো আমার তখন মনে হতো যে ইস আমি যদি একটু ফর্সা হতাম ভালো হতো। তারপরে গিয়ে এটা আমি খুব কমই খাই। আমার সাথে কথা বললে সব থেকে বড় রুলস হচ্ছে এটা, প্রচুর জল খেতে হবে। আগের দিনও মনে হয় বলেছি তোকে আমি। হ্যাঁ হ্যাঁ, আমি একদমই জল খাই না, আমি ভীষণ জল খাই, কম। আমাদের সৌন্দর্যটাকে তো টেনে নিয়ে যেতে হবে বছরের পর বছর। এই কারণের জন্য আমাকে জিয়াদি খুব বকাবকি করে, যে খালি বলে যে কি আবিরদা, হ্যাঁ কি একটা মডেল তৈরি করছো যে জলই খায় না। জিয়াদিকে এই জল খাওয়ানোর অভ্যেস আমিই ধরিয়েছি। আচ্ছা ঠিক আছে, জিয়াদি এখানে লাইভ করে গেছে গত বছর ডিসেম্বর মাসে। আচ্ছা আচ্ছা। এবং জিয়াদি অনেক সিনিয়র, বাট জিয়াদির মার্কেটের যে পরিচিতিটা সেটা একটা ব্যালেন্স ছিল, বাট এই আমাদের জেডি লাইভের পর থেকে জিয়াদিকে ভগবানের আশীর্বাদে মার্কেটে ছেয়ে গেছে জিয়া। ও আমার ভীষণ প্রিয়। আমারও ভীষণ প্রিয়।
কারণ আমি জানি না কেন আমি একটা বড় দিদি ভাই Yes, পাই yes, yes. জিয়াদির থেকে। এবং আমার প্রথম ওয়ার্কশপটাও হয় জিয়াদিরই সাথে। যখন আমি যাই আমি দেখি একদিনের মধ্যে হঠাৎ করে যখন সবাই বলছে স্নেহা একদম কথা বলে না না, আর আমি সত্যি একটু যেখানে মনে করি যে না, আমি প্রথম দিকটা একটু চুপই থাকি যাতে লোককে আমি দেখাতে চাই না যে আমি বাদরামি মারলে খুব বাদরামি। Very good. তো সেই কারণের জন্য আমি নিজেকে একটু চুপচাপই রাখি। তো আমি কথা বলছিলাম না কারোর সাথে, একটাও কথা নেই, যে যা বলছে আমি মাথা নাড়ছি ঘাড় নাড়ছি এরকমই করছি। তো জিয়াদিকে যখন দুজন এসে, দুটো ফটোগ্রাফার এসে বললো ও খুব শান্ত, ও না একদম কথা বলে না, জিয়াদি বললো ও ঘরে শান্ত নয়। জিয়াদিও কিন্তু সেইবার আমায় প্রথমেই দেখছে, কিন্তু জিয়াদি বুঝতে পেরেছিল যে এই রুমটাতে আমি ছিলাম জিয়াদির সাথে, তো সেখানে জিয়াদি বুঝতে পেরেছিল যে এ চুপ থাকার মেয়ে নয়, এ বকবক করতে থাকলে বকতেই থাকে। তো জিয়াদির সাথেও প্রথম দিন গিয়ে আমার বেশ ভালো লাগে এবং আমি একটা খুব ভালো ভাইব পাই। এবং তারপরে ওখান থেকে ফিরে আসার পর জিয়াদির বাড়িতে একটা ইনভিটেশন আমাকে ডাকে, বলে যে এমনি আয় না একটু আড্ডা মারবো। তো যাই যখন, তখনও জিয়াদির বাড়িতে বেশ আমার ভালো লাগে। এবং তারপর অনেক দিন যাই, যাবার পরে তারপরে গিয়ে আমাদের আবার একটা ওয়ার্কশপে একসাথে ছিলাম, সেটা হচ্ছে চেন্নাই ওয়ার্কশপে। তখন তো আলাদাই মজা, তখন তো অনেক দিন হয়েছে। আচ্ছা, তার মধ্যে আমি যেটা বলতেই হয় সেটা হচ্ছে আমি কোনোদিন কলকাতার বাইরে বেরাইনি। আমি জাস্ট 2025-এ এসে আমি ফার্স্ট গেছি ব্যাঙ্গালোর। ভেরি গুড। ফার্স্ট আমি কোনোদিন দীঘা গেছি অনেক ছোট্ট বয়সে, পুরীতে গেছি একবার, মানে ফ্লাইটেই গেছিলি তো মেবি? হ্যাঁ ব্যাঙ্গালোর গেছিলাম ফ্লাইটে, সেটা আমার ফার্স্ট। এবং শুধু আমার না, আমার ফ্যামিলির পুরো ফার্স্ট, যে তাদের বাড়ির থেকে কেউ ফ্লাইটে উঠেছে, এটাও ফার্স্ট। এটাও মানে সবার কাছে নতুন জিনিস। তো সেই নিয়েও ফ্যামিলিতে বলে। এবং চলছিল মোটামুটি, চলতে চলতে ব্যাঙ্গালোর যখন ওয়ার্কশপ হয় আমাকে বলে যে চল ব্যাঙ্গালোর ওয়ার্কশপেও তুই আছিস, এবং আমি সেখানে মডেল হয়ে যাই। আমি তখন ভাবছি যে ঠিক আছে, কলকাতা অব্দি তো ব্যাপারটা আলাদা ছিল, বাইরে গিয়ে আমি কিভাবে ম্যানেজ করবো, কারণ আমার তো হিন্দিই আসে না ঠিকঠাক ভাবে। তুই হিন্দি বলতে পারিস না? তখন পারতাম না, তখন আমি একদম পারতাম না। এখন যেরকম মানে লোকে জিজ্ঞেস করে যে তুমি কি বোম্বে থেকে আসছো, বাহ, এখন আমাকে জিজ্ঞেস করে, কিন্তু তখন আমি তো জানি আমি বলতেই পারবো না, আমি তো চুপ। আর আমার একটা জিনিস খুব মাথায় থাকে এবং আমি সেটা খুব মেনটেন করি, আমি যদি দেখি যে আমি কথা বলতে পারবো না, আমি সেই ভাষাটা নিয়ে কমফোর্টেবল নই, আমি একটা কথা বলবো না। আমি চাই না যে লোকে আমাকে এইভাবে দেখুক যে বলতে হয় তাই বলছে, না, বলবোই না। এখনো অবধি তোর বেস্ট শুট কোনটা? আমার বেস্ট শুট যদি ব্র্যান্ডের ক্ষেত্রে বলি তাহলে বলবো সেটা গডেস অফ লোকালের একটা ব্র্যান্ড, কলকাতার ব্র্যান্ডে শুট করেছিলাম আমি। সেটা খুব টপ ব্র্যান্ড, তো তাদের বাইরেও যায় বেশ। আমার সেখানে নায়িকার ফেস আমি এখন, মানে যেহেতু নায়িকাতে গেছি, তো সেই ছবি নায়িকাতে যায় এবং সেটাও আচানক যায়। নায়িকা বলতে ওই নায়িকা ফ্যাশন। রিয়েলি? হ্যাঁ, ভেরি গুড। নায়িকা ফ্যাশন অ্যাপে আমার ছবি গেছে। এবার সেটা হচ্ছে, সেটাও আমার কাছে একটা অদ্ভুত, কারণ আমি যখন শুটটা করতে যাই আমি শুধু শুনেছিলাম, আমি জানতাম না যে এই গডেস অফ লোকালের কি থাকে। আমি যা জানতাম একটা জুয়েলারি ব্র্যান্ড, সেই জুয়েলারি ব্র্যান্ডের একটা শুট হবে। তো সেখানে আমি যখন যাই, তখন গিয়ে যখন টিম দেখি আমি তখন বুঝি যে ওটা আমার ফার্স্ট ব্র্যান্ড শুট। তো তার আগেও করেছি, এমন নয় করিনি, তার আগে একটা পন্ডিচেরিতে করেছিলাম, সেটা আমি একা গেছিলাম। সেখানে মানে তখন আমার একটা ভয়ও ছিল যে একা ফার্স্ট টাইম ট্রাভেল করব, কোনোদিন করিনি, তো সেটাও আছে। তারপরে এখানে যখন করলাম, তো ব্র্যান্ড বলতে গেলে এটা একটা খুব ভালো ব্র্যান্ডের শুট করেছিলাম। তারপর আমার কাছে একটা সারপ্রাইজ ভাবে আসে যে নায়িকাতে আমার ছবি আসে, তখন আমি গিয়ে ভাবি যে আরে আমি এত বড় লোকের সাথে কাজ করে এসেছি, আমি তো নিজেই জানি না। আর ভালো শুট তো আবিরদার শুট তো একের পর এক সে বারতার এক হতে থাকে আমার। মানে একটা যদি আমি বলি যে এখন আমার কোচির ওয়ার্কশপটার শুটটা খুব ভালো লেগেছে, তারপরে দেখবো দিল্লিরটা বেশি ভালো লেগে গেল, এরকম একটা ব্যাপার। তবে আমি শিওর 28-29-এ যে শুটটা প্রতাপদার সঙ্গে তুই করতে যাচ্ছিস, আমি প্রতাপদার সাথে সেখানেও তুই একটা মারাত্মক এক্সপিরিয়েন্স পাবি। একদম। এখনো যে ফটোগ্রাফাররা লাইভে রয়েছে আমার সাথে,
যারা পরে দেখবে তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ যে স্নেহাকে সিঙ্গেল এফোর্ট করা একটু কস্টলিও, বাট অবশ্যই কথা বলা যেতে পারে। বাট এই ওয়ার্কশপটাতে প্রতাপদার সাথে কাজ করলে স্নেহাকে সেখানে পাওয়া যাবে, তাই তো স্নেহা? হ্যাঁ, একদম। এবং আমি প্রতাপদার সাথে একটা টেস্ট শুট করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল অ্যাকচুয়ালি, কারণ ওনার মধ্যে যে ব্যাপারটা আছে না, মানে একটা ওনার ছবির মধ্যেও একটা আলাদা ব্যাপার আছে। আমি খুব মানে আমার ভীষণ ভালো লেগেছিল ওনার সাথে কাজ করে ফার্স্ট। তো তারপরে যখন উনি আমাকে বললেন যে তোমাকে আমি আমার ইয়েতে রাখবো, তখন আমি ভাবলাম যে ওকে চলো, খুব মজা। এবার আমি না প্রতাপদাকে গিয়ে বলেছিলাম একদিন যে তোমরা শান্তিনিকেতন যখন যাবে না নেক্সট টাইম আমাকে বলবে, আমি কোনোদিন শান্তিনিকেতন যাইনি, আমার খুব যাওয়ার শখ আছে। আর প্রতাপদার ঘরবাড়ি হচ্ছে শান্তিনিকেতন, হ্যাঁ, আমাকে এতবার গেছে। তারপরে গিয়ে হঠাৎ করে ঠিক করে ফেললো যে ওয়ার্কশপই হবে এবং সেটা শান্তিনিকেতনে হবে। তো আমিও ভীষণ খুশি। এছাড়াও আরেকটা ওয়ার্কশপ ছাড়াও আমি গেছিলাম এমনি, সেখানে আমি শুট দেখেছি, আমার খুব ভালো লেগেছিল। ওখানে আরো দুজন মডেল ছিল, তারা শুট করেছিল প্রতাপদারই ওয়ার্কশপ। আমি সেখানে গেছিলাম জাস্ট ঘুরতে যাব বলে, কারণ বাড়িতে বসে বসে বোর হয়ে গেছিলাম। কারণ আমি পুজোর পর থেকে 1 মাস বাড়িতেই ছিলাম, আর বাইরে যাইনি, মুম্বাই যাইনি। তো সেই কারণের জন্য আমি বললাম যে তখন ওরা মিনি সুন্দরবনে একটা ওয়ার্কশপ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি বললাম যে আমিও যাব তোমাদের সাথে। তখন গিয়ে আমি যাই এবং সেখানে যাওয়ার পর সেখানেও আমি খুব মজা করি, কারণ আমার বেশ ভালো লাগে। মানে প্রথমের ওই স্বভাবটা আমি দেখেছি, এবং প্রতাপদার মধ্যেও ওই ব্যাপারটা আছে যে চুপচাপ বসে আছে, হট করে একটা এমন কথা বলে দিল যেটাতে মানুষ হেসে পাগল হয়ে গেল। হ্যাঁ, মানে এরকম, এটা আমি প্রথমের মধ্যেও খেয়াল করেছি। এবং প্রথম আমার খুব ভালো বন্ধু এখন। তো হ্যাঁ, আমিও খুব এক্সাইটেড। এই আমাদের বাড়িতে যে দুটো ছানা দেখতে পাচ্ছিস, ডগি দুটো, তার মধ্যে সাদা যেটা, সেটা প্রথমেই দেওয়া। আচ্ছা, আমার মেয়ে ও খুব ভালো বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমাদের বাড়িতে 2 দিন 3 দিন 4 দিন থাকে এসে। হ্যাঁ, প্রথম আগের দিনই বলছিল আমাকে। আমাদের ফ্যামিলি, মানে এক কথায় যেহেতু আমরা বদ্যি, আমরাও দাশগুপ্ত, একটা ফ্যামিলি বন্ডিং তো আছেই। তারপরে প্রথমকে যবে থেকেই আমার দেখা, তবে থেকে ও একদম আমার, ও খুব সুন্দর ছবি তোলে। আমার ওরও ইয়েটা ভালো লাগে, কারণ ও আমার কিছু ছবি তুলেছিল ওই ওয়ার্কশপেতে, মানে ওই ইয়েতেই, মানে সুন্দরবনে টেস্ট শুটে। না টেস্ট শুটে ও যেতে পারেনি সুন্দরবনে। আমার ওর সাথে আলাপই হয় টেস্ট শুটের দিন। যেদিন আমাকে টেস্ট শুট করে প্রতাপদা, সেদিন ও এসেছিল, তখন আমার ওর সাথে আলাপ হয়। তো ওর ভাইবটাও আমার খুব ভালো লাগে, যে ও বেশ একটু জলি টাইপের, আমার খুব ভালো লাগে ওর সাথে কথা বলে। তারপরে ওকে আমি বলে, তারপরে তো আমাদের আবার দেখা হলো এই সদনে, রবীন্দ্র সদনে। তো এই হচ্ছে বিষয়। আমরা রোজই বলছিলাম যে প্রথম কবে আসবে। হ্যাঁ, আমি তো প্রতিদিন যখনই প্রতাপদা আসছে আমি তখনই জিজ্ঞেস করছি, প্রথম এলো না, প্রথম এলো না। আর আমি আবার বলছিলাম যেদিনকে মাম্মামরা সব আসবে, মানে আমাদের ছেলে মেয়ে সব একসঙ্গে যেদিনকে যাবে সেদিনকেই দেখতে যাবে, তাহলে তো ও বোর হবে। ব্যাপারটা সেরকম। একটু কমেন্টসটা পড়ে নি। পিঙ্কি লিখেছে, আমার মেয়ের আর ও কাল এক্সাম, আর ও আজকে পড়তে বসছে, যেটা মডেল এখনই বললো লাইভে, মেয়ে শুনে হ্যান্ডশেক করলো। তো মডেলকে বলো দাদা আমার মেয়েকে একটা হাই করে দিতে। ও পিঙ্কির মেয়েকে তুই একটা হাই বললে খুব খুশি হবে। আচ্ছা, হাই, আমি চেষ্টা করব, কখনো দেখা হবে আশা করি। এসছিল আমাদের বাড়িতে বাচ্চাটা। অয়ন মুখার্জি লিখেছে, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং অয়ন, কিরকম আছো? খুব ভালো আছি। আবিরদা লিখেছে, আমি অনেক মডেলকে ফটোশুট করেছি, ইন্ডিয়ান, ফরেনার এক্সেট্রা, বাট স্নেহা ইজ ওয়ান অফ এ কাইন্ড, সি ইজ অ্যামেজিং। ভাবা যায় না, উনি আমার কাছে এখন কেন, আমি চাইবো ভবিষ্যতেও উনি আমার কাছে ঠিক যেই রকম সম্মানটা আমি করি, আমি বোধহয় ডেফিনেটলি বাবা মাকে তো ভালোবাসি, কিন্তু জানি না কোনোভাবে আমি না ওনাকে একটা ভগবানের জায়গা দিয়ে এই ব্যাপারটা সারা জীবন মেনটেন করতে হবে। এক্স্যাক্টলি। খানিকক্ষণ আগে আমি না জেনে তোকে একটা কথা কি বলেছি বলতো, যারা যারা তোর জীবনে এসেছে, তোকে কাজ করেছে, তোর সাথে কিছু দিয়েছে, তাদের নাম সবসময় মানে সবথেকে বড় কথা, আমি হয়তো এনাকে দিয়ে অনেক কাজ করতে পারবো, মানে উনি আমাকে যেইটুকু দিয়েছেন, শিক্ষা বলবো না কি বলবো, যাই হোক, যেইটুকু উনি দিয়েছেন
সেটা দিয়ে হয়তো আমি কিছু করতে পারবো, কিন্তু আমি কোনোদিন ওনার ঋণটা শোধ করতে পারবো না। ঋণ শোধ করা যায় আমার পক্ষে বোধহয় আমি গুরুর ঋণ, ফ্যামিলির বাবা করে মায়ের করে ঋণ দিতে কখনো পারবো। শোধ করা মানে যায় না। এরকম একটা ব্যাপার, আমি বোধহয় ফ্যামিলির ঋণও কোনোদিন শোধ করে দিতে পারবো, কিন্তু আমি আবিরদার ঋণ তো অ্যাটলিস্ট Yes, কোনোদিন করতে yes, পারবো না, yes. কারণ উনি যেটা করেছেন নিঃস্বার্থে, বাবা মাও নিঃস্বার্থে করে, একদম। নো ডাউট, কিন্তু উনি একজন বাইরের লোক হয়ে আমার জন্য যেইটুকু করেছেন সেটা একদম নিঃস্বার্থে, কি বলবো, মানে লিটারালি উনি নিজেকে উজাড় করে দিয়েছেন যে নে দেখ বাহ, আমার বাহ, থেকে কি বার করে তুই নিতে পারিস সেটাই তোর। ওনার বক্তব্য এটাই ছিল। সত্যি কথা বলতে আমি আবিরদাকে জবে থেকে চিনি এবং আবিরদার সঙ্গে জবে থেকে আমার আলাপ সেই দিন থেকে আমার ওনার যে কোয়ালিটিটা, সব থেকে বড় কথা আমাদের ইন্ডাস্ট্রিতে শিক্ষার খুব অভাব আছে, জানিস তো, শিক্ষার খুব অভাব আছে। এই যেমন তুই বললি যে আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমাদের প্রফেশনে এই ব্যাপারটা আছে, বাট যখন শিক্ষাটা থাকে না, ফটোগ্রাফারের মধ্যে, মডেলের মধ্যে শিক্ষাটা থাকে না, তার থেকে একটা এক্সট্রা কিছু বেরিয়ে আসে, একদম। যেটা জিয়ার মধ্যে আছে। খেয়াল করে দেখবি, জিয়ার মধ্যে আছে। সেই ব্যাপারটাই আমি প্রতাপদাকে, এত মানুষ থাকতে আমার প্রতাপদাকে এত ভালো লাগে কেন, কারণটা এটাই। আবিরদার সঙ্গে যবে থেকে দেখা, তবে থেকে মানে আবিরদার সাথে মানে মানে আমাদের সম্পর্কটা খুবই বন্ধুর মতন, এটাই দরকার। আর লাস্ট দিন অবধি যাই হয়ে যাক, কম বেশি বাবা মায়ের সাথেও ঝামেলা হয়, কখনো তোকে বকলো, আমি কথা কাটাকাটি প্রচুর হলো, বকা খাই, ব্যাস। আমি এখনো অব্দি প্রচুর বকা খাই। এমনও হয় চেন্নাই ওয়ার্কশপে আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় পারফরমেন্সটা ঠিকঠাক করছি না, এটা আমার একটা ব্যাপার আছে। ছবি ভালো বেরাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আমি একটু বোধহয় লো আছি, আর একটু এনার্জি দরকার। আমাকে টেনে নিয়ে গেল মেকআপ রুমে, নিয়ে গিয়ে বললো প্রবলেমটা কি তোর, কি হয়েছে, কিসের জন্য এত ভাবছিস, ছবি দেখবি? আমি বললাম যে না। আর সত্যি বলতে গেলে তখন না একটা আবিরদা আলাদাই লেভেলে থাকে, নর্মালি যেরকম কাজের ভাবে সময়। আমার সাথে থাকে, মানে নর্মালি একটা বিহেভ করছে, হঠাৎ করে এতটা গম্ভীর হয়ে যায় না, আমিও খুব ভয় পেয়ে যেতাম তখন। প্রথম দিক তো আমি ভীষণ ভয় পেয়ে যেতাম যে হুট করে একটা কিছু বলে দেবে, বোধহয় আমার খারাপ লেগে যাবে, বা আমি বোধহয় ভয়ের চোটে কেঁদেই ফেলবো, এরকম একটা ব্যাপার। তো উনি এরকম থাকেন, ওনার এই বাবার হাতে personality- কখনো, বাবা বা মায়ের হাতে কখনো সবার সামনে চড় খেয়েছিস বা মুখ ঝামটা খেয়েছিস? হ্যাঁ, মুখ ঝামটা তো ডেফিনেটলি খেয়েছিস, তুই তো খেয়েছিস, আমার মেয়ে চড়ও খেয়েছে সবার সামনে। সুতরাং বাবা মায়ের আর গুরুর এই অধিকারটা সব সময় আছে, হ্যাঁ ডেফিনেটলি আছে, আমি তো এটা মনে করি, এই অধিকারটা সব সময় আছে। একদম আমি তো মনে করি। এবং আমি এটাও বলে একটা খুব ভালো কথা বলেছে অভিজিৎ সাঁতরা, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আর একটা মানুষকে আমি খুব পছন্দ করি, অভিজিৎ সাঁতরাদা। উনি লিখেছেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে মেন্টরের ওপর বিশ্বাস ও ভরসা রাখাটা সবথেকে বড় জরুরি। তবে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, মেয়েটার একদমই আমিত্ব নেই। একদম দাদা, একদম, যেটা আমি খানিকক্ষণ আগেই ওকে বলেছি, যা ওনাকে অনেক দূর নিয়ে যাবে। এটা বলতে বাধ্য হলাম তার কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে অল্পবিদ্যা ভয়ঙ্করী, 100-র মধ্যে 90 জনেরই। একদম ঠিক কথা। আমরা একটা সুর যদি ভালো কিছু করে ফেলতে পারি, তাহলেই আমরা নিজেদেরকে সত্যি অনেক কিছু ভাবি। কারণও আছে দাদা, কারণ যেখানে পড়াশুনো শিখে মানুষ কাজ করতে আসবে, তার কাজ, তার ব্যাকগ্রাউন্ড, তার ভাবনা চিন্তা একরকম হবে, আর যে পড়াশুনো শিখে আসবে তার ভাবনাটা একরকম হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো গার্জিয়ানলেস ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে গার্জিয়ানলেস। ও একটা গার্জিয়ান পেয়ে গেছে বলে, আজকে ও পেয়ে গেছে বলে, ও যে ভাইবসটা আজকে দিচ্ছে, ও কিন্তু পেয়েছে বলে দিচ্ছে। একদম তাই। এবং আমি এই জিনিসটা খুব মনে করি যে আমার মতন অনেক মানুষের স্বপ্ন বোধহয় মরে যাচ্ছে, অনেক মানুষের, অনেক মেয়ের স্বপ্ন বোধহয় মরে যাচ্ছে, যে তারা ভাবে যে আমি একটা কিছু করব, তাদের মধ্যে হয়তো কোয়ালিটিও আছে, কিন্তু সবাই আবিরদাকে পায় না এবং আবিরদার মতন কোনো মেন্টর পায় না, হয়তো পেলে তারাও আজকে দাঁড়াতো। Yes. ডেফিনেটলি সারাদিন চেষ্টা করি আমি, সারাদিনে অন্তত পক্ষে 10টা নতুন কল আমার কাছে আসে, কল মেসেজ মিলিয়ে। সেখানে সবারই মনের ভেতরে একটা ইচ্ছে থাকে যে আমরা মডেল হব। হ্যাঁ, চেষ্টা করি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং সব থেকে বড় কথা, যোগাযোগ ভগবানেরই একটা দান, যোগাযোগটাও ভগবানের একটা দান। একদম তাই। তো যাই হোক, অভিজিৎদার কথাটা শেষ করি
যে এটা বলতে বাধ্য হলাম তার কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে অল্প বিদ্যা ভয়ঙ্করী 100-র মধ্যে 90 জনের, যাদের শেখার কোনো ইচ্ছে নেই। বিশ্বাস বিশ্বাস ভরসা করা তো অনেক দূর কথা, অনেক দূরের কথা। একদম ঠিক বলেছে দাদা। আর দাদা বিশ্বাসটা কাকে করবে? আমরা নিজেরাই তো অবিশ্বাসের কাজ করি। এমন এমন হাতে গিয়ে মডেলরা পড়ছে যে তাদের আর পরের মানুষের জন্য বিশ্বাস থাকে না। তো পরের মানুষের ওপর যে তার বিশ্বাস থাকবে, ও বিশ্বাসী হাতে পড়েছে, বিশ্বাসটাও জানে, একদম কিন্তু ও তাই। যখন অবিশ্বাসী ও কাউকে বিশ্বাস করে যখন অবিশ্বাস পেয়ে যাবে, তখন ওর ক্ষেত্রেও সেম হবে। একদমই তাই। এবং আমি দেখেছি এরকম অনেক মডেলস এসে আমাকে বলে, যখন কথা বলে তখন আমাকে বলে যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি খুব খারাপ, এই খারাপ তাই খারাপ, এই এই হয় ওই ওই হয়। আমি তখন বলি যে হ্যাঁ নিজের চেষ্টা থাকলে বোধহয় হয়। আর দরকার তো ডেফিনেটলি ভালো মানুষের হাতে পড়া, সেটাও একটা ব্যাপার আছে। কারণ সবাই আমি দেখতেই পাই একটা জিনিস, কেউ কাজ করতে আসার আগে একটা ভয় নিয়ে আসে, ইয়েস, একটা ভয় ভয় থাকে যে কি হবে। ঠিক ঠিক ঠিক। কারণ সবাইকে না শেখা মানে সবাই জেনেই এসছে যে এই লাইনটা খারাপ। হ্যাঁ প্রথম হচ্ছে লাইন। লাইন। আর আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কেউ লাইন বলতে ভয় পায় যে জেডি চিৎকার করে বলবে এটা লাইন না, এটা Yes. প্রফেশন। প্রফেশন যখনই বাবা মারা জানছে যে তার মেয়ে, তার বোন, তার ওয়াইফ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাবে, মডেলিং করবে, তখন তাদের তখনই ভুরুটা এরকম হয়ে তাদের মধ্যে ইনস্ট্যান্ট ভাবনা চলে এলো লাইনটা খারাপ। লাইনটা খারাপ। আরে কোন লাইন ভালো? টিচার, ডক্টর, এক্স্যাক্টলি। অফিসে চাকরি করা, আইটি ওয়ার্ল্ড, কোনো প্রফেশন ভালো না। ভালো থাকতে হলে নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, সবকিছু ভালো। আর আমিও আর একটা জিনিস মনে করি যে জেদ থাকাটা খুব দরকার। ইয়েস। জেদ থাকলে আমি সেদিনকে কিছু তো হয়। একটা অদ্ভুত জিনিস আমি জাস্ট তোকে আটকালাম, সেটা হলো রিসেন্ট আমি একদিন কালকে না পরশুদিন আমার মেয়ের একটা প্রবলেম হয়েছিল ওই সেক্টর 5-এ ওয়েবেলের সামনে। তো আমি আমার মেয়ের কাছে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমি রাস্তায় দেখলাম একটি মেয়ে, বয়স 27-28 হবে, ওই খাবার ডেলিভারির যে কোম্পানিটা কি না, সুইগি। সুইগি, হ্যাঁ। সুইগি চালাচ্ছে। এক ক্রসিং এ দাঁড়িয়েছি, আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম এত রাত্রিবেলা তুমি সুইগি চালাচ্ছ? বলছে হ্যাঁ স্যার। বললাম ভয় করে না? বলছে স্যার ভয় করলে পেট মানবে। তারপরেই ক্রসিংটা ছেড়ে দিল। আমি গাড়ির নাম্বারটা তুলে নিয়ে এসেছি, গাড়ির নাম্বারটা থেকে আমি ওর নাম্বার বার করব এবং ওকে আমি কল করব এবং আমি ওকে আমারই শোতে ডাকবো। আমার এত ভালো লেগেছে কথাটা। সেটা নিজেকে স্বাভাবিক। ঠিক থাকতে হয়, নিজেকে এগিয়ে যাওয়ার স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। স্কাই ইজ দ্য লিমিট। আমি যাব, করব করব। আর মেয়েদেরকে ভগবান একটা আলাদা গুণ আর সেন্স দিয়ে পাঠায়, একদম। যেটা পুরুষের থেকেও মেয়েরা অনেক এই কারণেই এগিয়ে। পিঙ্কি দাস লিখেছে একদম ঠিক কথা বলেছো দাদা, কন্টিনিউ। আচ্ছা তোকে আরেকটা কথা জিজ্ঞেস করি, মানে মানে ভালোর যে জায়গাটা, ভালোটা তো তোর সঙ্গে এখনো অবধি সবটাই ভালো হয়েছে। এখনো অবধি কোনো নেগেটিভ ঘটনা তোর সাথে কিছু ঘটেছে? নেগেটিভ বেসিক্যালি আমি জানি না, আমার সাথে তো এখনো অবধি সেরকম কিছু ঘটেনি সত্যি কথা বলতে গেলে। এবং আমি একটা জিনিস মনে করি যে নেগেটিভটাও না আমার কাছ থেকে আমার কাছে আসতে ভয় পায়। কারণ হচ্ছে আমাকে পজিটিভ দিয়ে পুরো ঘেরা আছে। আমাকে ওই যে দুটো হাত আমি পেয়েছি না, সেই হাতটা পুরো পজিটিভের হাত আমাকে এরকম ভাবে ঘিরে রেখেছে, তো নেগেটিভ এসেও না কিছু করতে পারে না, বেরিয়ে যায়। এটা যেমন তুই বললি, এটার জন্য আমি তোর কথাটাকে রেসপেক্ট দিচ্ছি। এটা ইন অ্যান অ্যাভারেজ 75%, যে কিছু একটা ঘেরাটোপের হ্যাঁ। মধ্যে আছিস তুই। এবার বিষয় হচ্ছে যে বাট তা বলে কি, হ্যাঁ তা বলে But- কি কিছু হয় না? হ্যাঁ না, তোর মধ্যে খানিকক্ষণ আগে আমি যেটা বলেছি যে তোর মধ্যে একটা অদ্ভুত চাইল্ডিশ ব্যাপার আছে। এই চাইল্ডিশ ব্যাপারটা জন্য তোকে যে কেউ কিছু নেগেটিভ কিছু বলবে, সেই ব্যাপারটা খুব একটা হয় না।
হ্যাঁ, এটা তো ঠিক কথা, তা বলে কি আমার কাছে আসেনি? সেটাই তোকে এসছে। জিজ্ঞেস করছি, যদি এরকম টাইপের কিছু এক্সপিরিয়েন্স এসছে। তোর কাছে থাকে। আমাকে এমন অনেক আছে, আমি সত্যি বলতে গেলে নাম জানি না, না হলে ডেফিনেটলি নাম বলতাম। আমি নাম জানি না এমন অনেক মানুষ আছে। যখন আমি কলকাতায় সবে সবে কাজ শুরু করি, ব্যাঙ্গালোর ওয়ার্কশপ করে যখন কলকাতা আসি, আগে জল খা, ওকে, তারপরে কফি খা। তো আমি যখন সবে ব্যাঙ্গালোর ওয়ার্কশপ করে কলকাতাতে আসি, তখন আমাকে যখন ইনস্টাগ্রামটা একটু ঠিকঠাক হয়, তখন প্রচুর লোক আছে যারা আমাকে মেসেজ করে এবং অদ্ভুত অদ্ভুত কথা বলে। আমি আমাকে জিজ্ঞেস করে যে, মানে মেসেজটা এরকম ভাবে আসে, আমি শুট করতে চাই, এরকম ভাবে লেখে, আমি শুট করতে চাই, তোমার কি রেমুনারেশন আছে আমাকে জানো। আমি বললাম যে আমি একটু দেখতে চাই আপনার মুড বোর্ডটা কি আছে, তো আপনি একটু দেখান, তারপর আমি দেখছি। তো আমার কাছে আসে এবং মুড বোর্ড তো পাঠাতেই পারে না। মুড বোর্ডটা সে বোঝে সবসময় না, এক্স্যাক্টলি সেটাই। যখন আমি সবে আসি তখন আমি এটাও খেয়াল করি যে অর্ধেক লোক মুড বোর্ডটাই জানে না যে কি মুড বোর্ড। তো তখন তাদেরকে বলতে হয় কিছু রেফারেন্স পিকচার আমাকে পাঠান, যেটা দেখে আমি একটু বুঝতে পারি। তো এই সমস্ত ওয়ার্ড কিন্তু সত্যি কথা বলতে গেলে আমিও জানতাম না, আমাকেও জানিয়েছে আবিরদা। তো তারপরে গিয়ে আমি রেফারেন্স পিকচার যখন পেলাম, তখন আমি যখন রেমুনারেশন বললাম, আমার অদ্ভুত ভাবে আমাকে একটা কথা বলতো যে, আমি প্রথম ওয়ার্ডটার সাথেই প্রথম আলাপ হয় আমার, যে সিপি করো। ফার্স্ট তো আই ওয়াজ কি সিপি, সিপি জিনিসটা কি জিনিস? তো তখন উনি আমাকে যখন ঘুরিয়ে কথাগুলো বললেন, তখন আমি বললাম আমি না আপনার সাথে কাজ করব না। এবং এইরকম প্রস্তাব তো প্রচুর এসছে, প্রচুর। আমি এখন বন্ধ হয়ে গেছে, এখন লোকে এসে আমার কাছে বলতেও এটা ভয় পায় যে এরকম ওয়ার্ডও সামনে নিয়ে আসতে আমার কাছে ভয় পায়, যে তারা মনে করে যে আমি বোধহয় শুনলে এমন কিছু একটা বলে দেবো যে তারপরে আর ওরা কথাই বলতে পারবে না, জায়গাই পাবে না। এভাবে আমার একটা কাজও আমি ক্যান্সেল করিয়েছিলাম। তার কারণ হচ্ছে একটি অদ্ভুত ছেলে যে আমাকে বলেন যে সে আমার সাথে শুট করবেন, কিন্তু কন্টিনিউয়াসলি আমি কাজ করি খুব ইজি ওয়েতে। হ্যাঁ, আমি একটা মানে মুম্বাই ওয়েতে একটা অ্যাডভান্স, এবং তারপরে শুট ডেটে আমি সেখানে হাজির হব, শুট কমপ্লিট, পয়সা ব্যাস বাড়ি। আমি হচ্ছে এরকম। মানে কখনো এরকম হয়নি যে শুট হবার পরে তার গুগল পে কাজ করছে না? আমি তার আগে থেকে দেখে নিই যে গুগল পেটা কাজ করবে, তো আমার সেরকম ব্যাপার। গুগল পে কাজ করছে না, ক্যাশ নিয়ে আসবেন, আমি একদম টাকা নেব, তারপরেই বাড়ি আসবো। কারণ এরকমটা হয়, এটাতে আমাদের কিছু করার নেই, এটা হয়ে থাকে। এবার কপাল ক্রমে আমার এরকম কিছু হয় না, আমি তাদেরকে বলেই দিই যে আমি শুট করব, টাকা নেব, বাড়ি আসবো। এটাই হচ্ছে আমার প্রসেস। একটু পড়ি, সেটা হলো পিঙ্কি দাস লিখছে, জেডিদা অলওয়েজ সবার পাশে থাকে, এটাই সব থেকে ভালো গুণ দাদার। আর মডেলের কথা বার্তা ভীষণ ভালো, খুব ভালো একটা মেয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। শ্রমনা চৌধুরী, ও একজন সিনিয়র মডেল। শ্রমনা লিখেছে, দাদা একদম ঠিক, স্কাই ইজ দ্য লিমিট, বাট কিছু কিছু জায়গায় এত পার্সিয়ালিটি আর এই সেম মডেলসদের কন্টিনিউয়াসলি রিপিট করা হয়, মানে এই সিপি ওয়ার্ডটা। অর্ধেক মডেল আরো বেটার বা নিউ কমার্সরা ভালো আউটপুট দিলেও চান্স পায় না, এই হাইপোক্রেসিটা বুঝি না। আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি অনেক মানুষ চান্স পায় না, এটা আলাদা বিষয়। কিন্তু আমার মনে হয় যে কাজটাকে না এতটাই তুঙ্গে রাখা উচিত যে কারোর সাধ্যই না হয় যে আমাকে রিজেক্ট করে। আমার এই কথাটাই মনে হয় যে আমি কোনো জায়গায়, আমি কখনো অডিশন দিইনি, আমার তো অ্যাক্টিং এর ন্যাক ছিল, আমি কখনো অডিশন দিইনি। কারণ একটাই, আমি রিজেকশন নেব না, আমি রিজেকশন নেব না। তার জন্য যদি আমাকে বছরের পর বছর বসে থাকতে হয়, আমি বসে থাকবো, আমি নিজেকে কমপ্লিটলি রেডি করবো, এন্ড দেন তারপর আমি কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই কারণের জন্য আমি কখনো ভাবিনি, এবং আমি তারপরে ভেবেছি যে আমি একবার যদি মডেল হয়ে যেতে পারি,
তখন আমাকে কেউ রিজেক্ট করতে পারবে না যে তোমাকে নেব না, এই কথাটাই বলতে পারবে না। ইয়ে লিখেছে একটা খুব ভালো কথা শ্রমণা, সিপি সিপি আর এখন নতুন অ্যাপ শুট, মানে এখন সিপি কথাটার অর্থ মানে তোমাকে একটা নতুন অ্যাপের একটা শুটের জন্য তোমাকে ডাকা হচ্ছে। আসলে মার্কেটের দোষ নেই, মার্কেটে কোনো, আমি কিন্তু এখানে শুধু ফটোগ্রাফারদের দোষ দিই না, না আমি দিই না। তার কারণ হচ্ছে মডেলরাও এতটাই দরকারি হয়ে পড়েছে। আর আমার আরো একটা অদ্ভুত জিনিস লাগে, সেটা হচ্ছে দেখো আমরা মডেলটাকে না, কলকাতায় মডেলটাকে না একটা অন্য ভাবে দেখি, কিন্তু যেটা বাইরে হয় না। আমার এই জিনিসটা একটা খুব ভালো লাগে যে বাইরে গিয়ে মানুষ কলকাতা ছেড়ে বেরিয়ে বাইরে কাজ করছে কেন। কারণ এখন সব থেকে বেশি আমাদের কলকাতায় সিরিয়াল এইসব চলে, আমাদের ব্যানার সব থেকে বেশি থাকে কলকাতাতে, কিন্তু মানুষ মডেলসরা বেরিয়ে চলে যাচ্ছে মুম্বাইতে। কেন যাচ্ছে? কারণ সেই রকমই লেভেলের কাজ এখানে হচ্ছে। এখানে কলকাতার সব থেকে বড় ব্যাপার হচ্ছে কলকাতায় কোনো ফটোগ্রাফ এজেন্সি নেই, মানে যেটার জন্য আবির দাও আমাকে গত বছর বলেছিল এবং আমি সেটার জন্য প্রায় 95% এগিয়েও গেছি, যে কলকাতায় একটা, আমার ভবিষ্যতের খুব একটা ইচ্ছে আছে যে আমি কলকাতাতে এই যে মানুষগুলো, মানে যেই মেয়েগুলো মধ্যে সত্যি আছে বাট হয় না, আমি সেই মেয়েগুলোকেই নেব যাদের মধ্যে সত্যি আছে, যারা ওই কাজ করছি সাথে সাথে আমার ইচ্ছে হয়েছে আমি মডেলিং এ নেমে গেলাম। আমি এই জিনিসগুলো নেব না, আমি ডেফিনেটলি তাদেরকেই নেব যারা সত্যি ইচ্ছে আছে কিন্তু তারা পায় না, যাদের স্বপ্ন আছে। আমি তাদেরকেই নিয়ে একটা এজেন্সি তুই যেটা বলবি সেটার মধ্যে যদি তুই এরকম দিয়ে একটা পোস্টার করিস যে আমি তাদেরকে শেখাবো যাদের মধ্যে স্বপ্ন আছে, ইচ্ছে আছে, হ্যান ত্যান, তুই দেখবি 100টা মানুষ যদি আসে 100টা মানুষের সবারই সেমই দাগ দেবে, একদম তাই, সেমই দাগ দেবে। জানি আমি, কিন্তু আমার ওই একটাই বক্তব্য যে কোন মানে এমন একটা ব্যাপার হয়েছে না, এমন অনেক মানুষ আছে যারা খুব, মানে অনেক মেয়ে আছে যারা ভীষণ জেদি, আমাকে এটাই করতে হবে এই ব্যাপারটা, কিন্তু অনেকের আছে ঠিক আছে চলো হবে না আমার দ্বারা, এই জিনিসটা আমার পোষায় না। আমি এই জিনিসটাকে একদম পছন্দ করি না। কেন হবে না? চেষ্টা করলে একদম হবে, শুধু হবে, ওই যে বললাম না হবে, ইম্পসিবল এর মধ্যেই লেখা আছে আই এম পসিবল, ইম্পসিবল এর মধ্যেই লেখা আছে আই এম পসিবল। হ্যাঁ, আমাদেরকে ফাইনালি এটা ভাবতে হবে। সব থেকে বড় কথা কি, আমাদের মানে আমাদের বাচ্চাদের মধ্যে একটা মুড সুইং এর খুব ব্যাপার থাকে, যে আজ ভাবছি এটা করব, কাল ভাবছি ওটা করব, পরশুদিন ভাবছি ডান্স করব, পরশুদিন ভাবছি ছবি আঁকবো, আর যখনই অন্য কোনো মডেলের ছবি দেখছে তখন ভাবছে আমি মডেল হবো। আর মডেল মানেই হচ্ছে র্যাম্পে হাঁটবো, মার যাওয়া গান ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, ফ্যাশন সিনেমা দেখেছে, ব্যাস। হ্যাঁ, তবে একটা জিনিস কি, আমি বেসিক্যালি আমি এই প্রফেশনটার সাথে জড়িয়ে থাকতে চেয়েছিলাম, বাট এটা ট্রু কি আমি কখনো ভাবিনি আমি মডেল হব। আমি ভেবেছিলাম আমি অ্যাক্ট্রেস হব, বাট তারপরে আমি দেখলাম যে আমি অ্যাক্ট্রেসটাই হব 30-40 বছর। আচ্ছা, যারা লাইভ দেখছো তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রইল, নন্দনে ও যাওয়ার পর থেকে সবাই ওকে কোনো একজন বাংলা ফিমেল অ্যাক্ট্রেসের সাথে ওকে গুলিয়ে ফেলছিল, তো সেই অ্যাক্ট্রেসটার নাম কি? ওর সাথে, ওর মুখের সাথে সেই অ্যাক্ট্রেসের, কোন অ্যাক্ট্রেসের মুখের সিমিলারিটি আছে? এটা নন্দন থেকে আমি পেয়েছি, এবং যেই আসছে সেই ওকে এই কথাটাই বলছে। মানুষ ভুলও ভাবছিল, না ভুলও ভাবছিল, এটাই হচ্ছে কথা, ভুলও ভাবছিল। এবং যখন ওনার সাথে আমাদেরও প্রথম দেখা বা প্রথম আলাপ, তখন এই যে তুই বললি না ডাস্কি কালার, এই যে কালার টোন, উনি কিন্তু অফিসিয়ালি ডাস্কি টোনেরই। হ্যাঁ, উনি তো তাই, ডাস্কি টোনেরই। এখন গ্ল্যামারের ছটায় একটা, না উনি এখনো তো তাই সেম। তবে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসে যেটুকু বুঝেছি, ও বাবা, একজন অলরেডি লিখে ফেলেছে, শ্রবণা পাওলি, ভেরি গুড। সারাক্ষণ নন্দনে যে ওকে দেখছে, আমি তো ওকে সবার সঙ্গে আলাপ করাচ্ছি, যে ওকে দেখছে সেই কিন্তু এটা বলছে পাওলি, ছোট বাউলি, ছোট বাউলি, ছোট বাউলি। এই যে দেবস্মিতাও লিখেছে পাওলি দাম, সেম টু সেম, ইয়েস। সুতরাং সেই মানুষটা যে লেভেলে গেছে, ও তার থেকেও অনেকটা বেশি এগোতে পারবে, কারণ ও শুরুতে সলিড একটা গুরু পেয়ে গেছে, শুরুতেই
একজন টিচার পেয়ে গেছেন যে ওকে এই পথ পর্যন্ত নিয়ে এসছে। একদম। আর আমার আগে অবধি প্রতাপ দাশগুপ্তর সাথেও ওর আলাপ হয়ে গেছে। এবার নিজের ফুটেজ একটু নিজে খাচ্ছি, আজ থেকে আমার সাথেও কানেক্টেড। সুতরাং এটাও আমার একটা দায়িত্ব থাকে, জেডি লাইভে কেউ বসা মানে হচ্ছে সেই মানুষটাকে ওই লিমিটটাতে দেখা জন্য আমি আমার দেবতাকে সবসময় বলি, বা মা আমার সাথে যখন বাচ্চাটা বসেছে এই বাচ্চাটা যেন ওই লেভেলটায় পৌঁছয়। এবং তোর জিয়াদিকে জিজ্ঞেস করবি, জিয়াদিকেও আমি এইখানে বসে, জিয়াদির লাইফটা এইখানে হয়েছিল, জিয়াদিকে আমি এইটাই বলেছি যে আগামী 1 বছর পরে তুই আমাকে চিনতে পারবি না, তোর কাছে এত কাজ থাকবে। ভবিষ্যৎ মানে তুই তো খুবই বাচ্চা, খুবই বাচ্চা, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছিস? এই সময় কিন্তু এই সময়ের ভাবনাগুলো কিন্তু একটু নড়বড়ে থাকে, বাট তুই যে ম্যাচুরিটিটা দেখেছিস সেই ম্যাচুরিটিতে আমার মনে হচ্ছে না তোর কথাবার্তা শুনে তুই কুড়ি, বাট ভগবান তোকে যে ম্যাচুরিটিটা দিয়েছে সেই ম্যাচুরিটি দিয়ে তুই বল তুই ফিউচার নিয়ে কি ভাবছিস? ফিউচারে আমি যেটা নিজে চাই, এবার দেখো সবসময় নিজে যেটা চাই সেটা তো হয় না, বাট আমি আমার বেস্টটা দেব। সেটা হচ্ছে আমি কলকাতা থেকে বেরিয়েছি যেরকম মুম্বাই গেছি, সেরকম আমি আমার এখন তুই যেগুলো বলবি, ভগবানের দেওয়া একটা পাওয়ার আমার কাছে আছে, আমার আর আমার মায়ের কাছে আছে। আমাদের মুখ থেকে বেরোনো ব্লেসিংস 100% লাগে, 100%। আমি কখনো কোনোদিন কাউকে খারাপ কথা বলি না, আমি কখনো কাউকে অভিশাপ করি না, কারণ আমি জানি যে অভিশাপ আমার ফলবে না। কিন্তু আমার মুখ থেকে ভালো কথা 100% মেলে। এখন তুই যা বলবি সেটা তোর হবে। কোথায় লিখে গ্যারান্টি দেবো তুই এখনো বলিসনি, কিন্তু কোথায় লিখে দেবো? কন্টিনিউ কর। তো আমার যেটা শখ স্বপ্ন যা বলবে সেটা হচ্ছে আমি জানি না কলকাতাতে এখনো অত বেশি নাম করতে পারিনি, মুম্বাইতেও চেনে মানুষ, লিমিটেড মানুষ। আমি চাই এবার যেরকম কলকাতা থেকে বেরিয়ে মুম্বাই, আমি চাই পুরো ইন্ডিয়া থেকে বেরিয়ে এবার আমি বাইরের কাজ করব, এবং একটা সময়ের পর আমাকে কলকাতাতেও যখন আমি আসব লোক আমাকে এক কথা জানবে যে আচ্ছা স্নেহা জয়ধার, আমি চিনি, এই জিনিসটা হবে। সেরকম ভাবে বাইরেও হবে, যেরকম মুম্বাই টুম্বাই এই জায়গাগুলো তো হবে, এবং ইন্ডিয়ার বাইরেও হবে। ইন্ডিয়ার বাইরেও লোকজন আমাকে এক নামে চিনবে। আমি ঠিক এইরকম জায়গায় যেতে চাই। এবার সেই রকম জায়গায় যেতে গেলে ডেফিনেটলি আমাকে যেগুলো করতে হবে, আরো ভালো ভালো কাজ করতে হবে। এবং আমি জানি না যে আমার হয়তো হাইটটা নিয়ে একটু ইস্যু আছে র্যাম্পের জন্য, বাট সেটাকে আমি কাটিয়ে আমি স্টিল দিয়ে খেলতে চাই। মানে একদম স্টিলে যা কাজ করব আমি, সেটাই যাতে আমার তুখর কাজ হয়। আমি দেখতে চাই একটা পুজো এমন যাবে আমার, সেই পুজোটা মানে এটা আমার স্বপ্ন, আমি দেখতে চাই আমার একটা পুজো এমন যাবে, কারণ পুজোর সময় আমাদের কলকাতা ভর্তি ব্যানার থাকে। আমি দেখতে চাই যে একটার পর একটা ব্যানারে শুধু মুখ আসছে স্নেহা জয়ধার, স্নেহা জয়ধার, স্নেহা জয়ধার। লোকজন যখন যাচ্ছে এক নামে জানছে যে আচ্ছা স্নেহা জয়ধার যাচ্ছে। এই যে জিনিসটা, আমি এই জিনিসটা চাই যে আমার সাথে এই জিনিসটা ঘটুক। এবং শুধু সেটা এখানে নয়, বিদেশেও সেম। বিদেশেরও বড় বড় ব্যানার গুলোতে যাতে আমার ছবি থাকে, লোক যাতে একবারে আমাকে চিনতে পারে। যখন আমি বিদেশের রাস্তা দিয়ে হাঁটছি, তখন আমি নিজেই দেখছি আমার নিজের একটা ব্যানার ওখানে রয়েছে। কিন্তু স্টিল আমি সেই দিনও চাই যে আমি যেন ওই পায়ে হেঁটেই রাস্তা দিয়ে যেতে পারি। আমি চাই এই জিনিসটাই যে আমি যেন, আমার যেন এতটাও উন্নতি না হয় যে আমি সব ভুলে গেলাম, গিয়ে হাওয়ায় উঠতে আরম্ভ করলাম। না, আমি একদম পায়ে হেঁটেই রাস্তা দিয়ে যেতে চাই। এবং নিজের ব্যানার দেখে লোকজন যখন আমাকে এসে বলবে যে, এবং আমি আরো একটা জিনিস চাই যে আমার কাছে যখন মডেলসরা আসবে, এসে যখন জিজ্ঞেস করবে আমিও এরকম করতে চাই, আমি বলবো যে আমার জন্য সবার দরজা খোলা আছে। আমি যার জন্য যতটা করতে পারবো আমি ডেফিনেটলি করব। এবং আমি চাই আমি এতটাই পাওয়ারফুল হতে, যাতে কোনো চাহিদা, মানে যে মেয়েটার একটা ইচ্ছে আছে আমি বুঝতে পারছি, বাট সেরকম বারবার খারাপ হাতে পড়ছে,
আমি চাই তাকে সেই জায়গা থেকে বের করে আমি যাতে তাকে একটা ভালো জায়গা দিতে পারি। আজকে যেই জায়গাটা আবিরদা আমাকে দিচ্ছে, আমিও চাই ভবিষ্যতে কোনো মেয়েকে আমিও সেই জায়গাটাই দিই। সে যাতে এসে আমাকে বলতে পারে যে জানো তো আমি না কাজগুলো করতে পারছি না, তারা এই বলার জায়গাটা যাতে পায়। আমার এইটাই আছে। আমার এখনো অবধি তুই যেগুলো যেগুলো চেয়েছিস সেগুলো নিয়ে আমি কিছু ভাবছি না, সেগুলো তুই পাবি। কারণ 1 বছরের পারফরমেন্স যদি এগুলো হয়, তাহলে তুই যেগুলো যেগুলো বলেছিস সেগুলো সহজ জিনিস বলেছিস। হচ্ছে আমার একটা স্বপ্ন। এবার এই স্বপ্নের পাশাপাশি 22-23 বছর বয়সে একটা বিয়ে থা করে সংসারই হয়ে যায় না? না একদম নেই আমার এই স্বপ্নটা, আমার একদম নেই, এবং দূর দূরান্তে নেই। বিয়ের একদম। ব্যাপারটাই নেই আমার দূর দূরান্তে। আমি না, জীবনে বিয়ে ব্যাপারটা নেই না। আমি কোনোদিন চাই না। 20-30 বছর 29-30 বছর বয়স অবধি কাজ করব, যা যা স্বপ্ন আছে সব পূরণ করব, ব্যাংক ব্যালেন্স করব, এবং যাকে মনে হবে বিয়ে করব, যাকে পছন্দ হবে তাকে বিয়ে করব। যাকে পছন্দ হবে ভাই তাকে বিয়ে করব। হ্যাঁ, তার আমায় কে পছন্দ করবে? আমি সুন্দরী, আমি যেখানে যাব সবাই আমাকেই দেখবে। আমার যাকে মনে হবে আমি তাকে বিয়ে করব। না, বেসিক্যালি আমার এই মানে বিয়ে ব্যাপারটা আমি চাই আমার যেন কোনোদিন মাথায় এই জিনিসটা না আসে যে বিয়ে করা। কারণ আমি জানি সবাই বলে আমি বিয়ে করেও তো কাজ করছি, এই করছি। আমি জানি তাদেরও মন থেকে একটাই কথা বলে, বেরাতে পারলে আমিও কাজ থেকে বেরিয়ে যাই। তাদের মন এটাই বলে আলটিমেটলি। বিয়ের পর আর কেউ কাজ করতে পারে বলে তো আমার মনে হয় না। এবং একটা নির্দিষ্ট সময়ের পরে না নিজের মনে হয়, যেমন যারা প্রচুর মানে চাকরি জীবনে যারা প্রচুর লড়ে, তাদের মনে হয় বাবা 60 বছরটা কবে আসবে, একটু রিটায়ার লাইফ লিড করব। এবার আমি একটু ছেড়েই দিই, আর দরকার নেই। এবং তাদের কাছে অজুহাতের না একটা ইয়েও চলে আসে যে ঠিক আছে বর তো করছে, ছেড়ে দিলেও চলে যাবে। আমার এটা হচ্ছে কি বলতো, এটা এখন যেটা তুই ভাবছিস, এটা হচ্ছে এই বয়সটাতে যাদের অ্যাম্বিশন হাই হয় তারা অ্যাম্বিশন নিয়ে ভাবে। আর যাদের এই যে এখন তোর বয়সটা, এই বয়সটাতে আর একটা নেগেটিভ হচ্ছে, এই বয়সটা খুব বিয়ে পায়, একটু বিয়ে পায়। আমার অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে, ওটাই তো বলছি, এই সময়টা খুব বিয়ে পায় এবং একটা করে পুচকুনিও ঘুরে বেড়াচ্ছে। বাট প্রফেশনাল মানে হচ্ছে আমরা কাজ করব, একদম বাবা মায়ের যা যা স্বপ্ন আছে সেগুলো পূরণ করব। একদম। আমার বাবা মা আমাকে যেটা যেটা করাতে পারেনি সেটা সম্মানের সাথে সেটা করাবো। এক্স্যাক্টলি আমারও সেম জিনিস ব্যাপার আছে। এবং আমার আরো কিছু জিনিস আছে আমি তো ডেফিনেটলি আমার বাবা মার জন্য করব, কারণ সেটা তো আমার দায়িত্ব না, এবং দায়িত্ব না, ভালোবাসা। মেয়েরা জন্মাই ভগবান যার ঘরে মেয়ে দেয় ভেবেই রাখ, সেটা সেই পরিবারের বাবা মা জানে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করে আছে আমার মেয়ে। একদমই তাই। এবং আমিও ডেফিনেটলি করব, কারণ আমার মনে হয় যে এটা একটা দরকার, উচিত বলে আমিও মনে করি। শুধু সারাক্ষণ কেনই বা, আমার দাদা আছে, আমার এটা মনে হয় যে আমি কেনই বা সবসময় বাড়ির ছেলেকেই বাবা মাকে দেখতে হবে। ডেফিনেটলি আমিও দেখবো, কেন দেখবো না? আমাকে তখন আমার দাদাকেও যেভাবে জন্ম দিয়েছে সেভাবেই তো আমাকেও দিয়েছে। তাহলে আমার দাদারও যদি দায়িত্ব থাকতে পারে যে তাদেরকে দেখতে হবে, তাহলে সেই ব্যাপারটা আমারও আছে। দাদার দায়িত্ব আর মেয়ের দায়িত্ব, ছেলে আর মেয়ের দায়িত্বের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি একটু মেয়ে ভক্ত বাবা, আমি মানে আমার চোখগুলো তো গড়গড় গড়গড় করে ঘোরে, প্রচুর মানুষের সাথে মিশি। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় মানে এক একটা মেয়ের সাথে আমার আলাপ হয়, এক একটা মডেলের সাথে আলাপ হয়, বা তার পরিবারের সাথে আলাপ হয়। একটা মেয়ে বিয়ে করলো না তার বাবা মাকে দেখবে বলে। হ্যাঁ, এগুলো তো থাকে। এই ব্যাপারটা এই ব্যাপারটার জন্য আমি বলি যে প্রতিটা ফ্যামিলিতে একটা মেয়ে সন্তান থাকা ভীষণ জরুরি। মানে যে সবকিছু নিজের সংসার একটা মেয়েই পারে সবকিছু ব্যালেন্স মেনটেন করতে। আমরা পুরুষরা সবসময় পারি না, কিন্তু একটা মেয়ে পারে সবকিছু ব্যালেন্স মেনটেন করতে। সেম ভাবে ছেলেরা যে স্যাক্রিফাইস করতে পারে, আমি তো দেখেছি। তার কারণ হচ্ছে আমি আমার দাদাকে দিয়েই বলি, এতটা স্যাক্রিফাইস বোধহয় ক্ষমতা রাখে একমাত্র ছেলেরাই। সেটা হচ্ছে আমি আমার দাদাকে দেখেছি, আমার শুধুমাত্র আমি পড়াশোনা করব বলে আমার দাদা ক্লাস 12 এর পর পড়াশোনা ছেড়ে দিয়েছে, কারণ আমার বাবা মার পক্ষে দুজনের পড়াশোনা কমপ্লিট করা সম্ভব ছিল না। ভেরি গুড। স্যাক্রিফাইস আমি কি হলে করতে পারতাম না বোধহয়। স্যাক্রিফাইস করেছে। আচ্ছা, শুধুমাত্র সংসারটা ঠিকভাবে চলবে বলে ওই 12 পড়া ছেলেটাই কাজে ঢুকেছে। স্যাক্রিফাইস। নিজের কলেজ লাইফটা, সবার একটা ইন্টারেস্ট থাকে যে কলেজ লাইফ
সে কলেজ লাইফ বলে কিছু পেলই না, এখনো অবধি তার কাছে অপশনই কিছু খোলা নেই, যে সে জানে না যে সে কি করবে, তাকে করতে গেলে আবার গ্রাজুয়েশন পড়তে হবে। তো সে এখন ওপেন ইউনিভার্সিটিতে পড়ছে। বাহ বাহ। তো যাতে সে আরেকটু বেটার কিছু কাজ করতে পারে, শুধুমাত্র সংসার দেখবে বলে, শুধুমাত্র আমাদের যাতে ভালোভাবে চলে। ওর এজ কত? ওর হচ্ছে 28, 27, 26, 27 এর মধ্যে। বাহ বাহ। তো ও হচ্ছে এরকম। তো স্যাক্রিফাইস একমাত্র বোধহয় আমার মনে হয় না সব না না থেকে না। এক স্যাক্রিফাইস করতে পারে সবকিছুর ছেলেরা। এক্সেপশন আছে, মানে আমি বেশিরভাগটাই বলছি, বেশিরভাগটাই হয়তো ভালোটাই, কিন্তু মানে মিনিমাম তো সবকিছুতেই খারাপ থাকে। পিঙ্কিও লিখেছে পাওলি দামের মতন লাগছে দাদা, দেবস্মিতাও লিখেছে পাওলি দাম, পিঙ্কি লিখেছে তোমার ড্রিম একদম পূরণ হবে স্নেহা, Thank you তোমার so মধ্যে much. এই প্রতিভাটা আছে। পিঙ্কি লিখেছে দারুণ লাইভ চলছে দাদা, কিছু শেখার ব্যাপার আছে, একদম শেখার আছে, একদম শেখার আছে প্রত্যেকটা। টেল আস অ্যাবাউট দ্য এএলএফ স্টোরি, যেটা আবিরদা তোকে বলতে বলছে, সেই ব্যাপারটা যদি কিছু বলিস। একদম একদম। এএলএফ এর ব্যাপারটা একটা মানে ভয়ঙ্কর বিষয়। সেটা হচ্ছে গোয়াতে আমাদের ঠিক ব্যাঙ্গালোরের প্রথম ওয়ার্কশপের পর আমাদের গোয়াতে একটা 1 মাসের শুটের চলে, এবং সেখানে ব্র্যান্ডের জন্য আবিরদা কাজ করে, এবং আমারও টুকটাক একটা দুটো ব্র্যান্ড আসে। আমি বলি যে ঠিক আছে তাহলে আমিও থাকবো। তখন গিয়ে আমি আবিরদার সাথে যাই, লেজুর হয়ে আমি আবিরদার সাথে চলে যাই গোয়াতে, কারণ গোয়া আমার ড্রিম জায়গা, আমি কখনো যাইনি। তো আমি বললাম চলো আমিও যাবো। আমার মেয়ের তো ঘরবাড়ি হয়ে গেছে গোয়া। এখন যেরকম গোয়াটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু তখন তো আর সেটা ছিল না। একটা তো দরকার যে যাব, আমি তো কিছুই চিনি না। তো তাই জন্য আমি বললাম যে চলো আমিও যাব। তারপর আমার ওখানে গিয়ে 2-3টে ব্র্যান্ডের শুট আবিরদাই জোগাড় করে, এবং ওখানে বসে আমি হঠাৎ করে একদিন দেখছি আবিরদার রুমে এসে দেখছি আবিরদা বসে বসে না ল্যাপটপে কিছু কাজ করছে। এরকম প্রতিদিনই করতো, আমি খুব একটা করিনি, খেয়াল করিনি। তারপরে হঠাৎ করে আমার চোখটা পড়তে আমি দেখলাম যে কোনো একটা মেল রেডি হচ্ছে, ঠিক আছে। তো আমি না একটু অবাক হয়ে গিয়ে জাস্ট ভয় ভয় হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটু জিজ্ঞেস করলাম যে আচ্ছা কি করছো, আমার ব্যাপারে কিছু করছো? তখন বললো চুপচাপ বসে দেখে নিবি কি করছি না করছি। তার মধ্যে হঠাৎ করে আমার কাছে 2-3টে এজেন্সি থেকে মেসেজ আসে। তার আগে এসেছিল হচ্ছে আমার ভিসি ট্যালেন্ট থেকে এসেছিল, এবং আরো টুয়াফ থেকে এসেছিল, এরকম জায়গা থেকে এসেছিল। তারপর আমি দেখছি বেশ কিছু জায়গা থেকে ওয়েলকাম মেসেজ আসে এবং এই থ্যাংক ইউ মেসেজ আসে। আমি আমার নিজের মেলটাকে খুব একটা খুলে দেখতাম না, কারণ আমি কোনোদিনই খুলে দেখিনি। আমি সবকিছু দিয়ে রেখেছিলাম আবিরদাকে যে তোমার যদি কিছু মনে হয় তুমি করো, কারণ আমি অত কিছু জানি না। তো আমাকে বললো ঠিক আছে। তো ওখানে গিয়ে বসে আমি হঠাৎ করে দেখছি থ্যাংক ইউ মেসেজ, এবং আমার কাছ থেকে একটা এত বড় প্যারাগ্রাফ গেছে। আমি জানি না আমার কাছ থেকে কি গেছে। এখন আমি বসে বসে না পড়ছি। আমি তখন গিয়ে বললাম তুমি এটা লিখেছো? তখন বললো হ্যাঁ আমি লিখেছি। তখন তারপরে বেশ কিছুদিন পরে আমার কাছে 2টো এজেন্সি থেকে ডাক আসে, একটা ইনেগা এবং একটা এএলএফ। এবার মুম্বাই ওয়ার্কশপে আমার তখন ওখান থেকে আবার আমরা মুম্বাই এসেছিলাম ওয়ার্কশপের জন্য। তো আমাকে আবিরদা বলে ঠিক ওদেরকে কল করে এই ডেটটাই দিবি যে ডেটে তুই ওখানে অ্যাভেলেবেল আছিস। তো ওরা আমাকে কাস্টিং এর জন্য ডাকে এবং আমি যাই। যাওয়ার পর হাইট নিয়ে ওদের একটা হাইট ক্রাইটেরিয়া আছে, এবং আমার মনে আছে সেটা হচ্ছে আমি ইনেগাতে আমাকে পুরো, আমি তো কিছুই চিনি না তখন, প্রথম মুম্বাইতে গেছি, আমি কিছুই চিনি না। তো আমাকে তখন ওই ইনেগার অফিসে ঢুকিয়ে আমাকে বললো তুই যা, হয়ে গেলে আমাকে ফোন করবি। আমাকে ঢুকিয়ে দিয়ে আশেপাশেই কোথাও একটা ছিল, কারণ আমার কাজটা ছিল ওই বেশিক্ষণের না, মোটামুটি ওই আধা ঘন্টার মতন কাজ ছিল। তো আমি বেরিয়ে এসে দেখছি যেখানে আমাকে ঢুকিয়ে দিয়ে গেছিল তার অপোজিটেই দাঁড়িয়ে আছেন উনি, ঠিক ওখানেই দাঁড়িয়েছে। আমি জানি না এতটা কে করে, ঠিক আছে। এবার কাস্টিংটা হলো, আমার থেকে বেশি এক্সাইটেড তো আবিরদা ছিল যে তোর কাস্টিং হবে, কাস্টিং হবে, এটা পড়ে যাবি, এটা করবি, এটা বলবি, এগুলো বলবি না কিন্তু, এগুলো করবি না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, সবকিছু হলো, কাস্টিং ফাস্টিং হলো। এবার ওরা আমায় বলেছিল যে হাইটটা একটু প্রবলেম, ওরা আমায় ডিরেক্টলি বলে দিয়েছিল যে হাইটটা, আমাদের হাইটের ক্রাইটেরিয়া আছে। তো ওরা হাইট মেপে দেখেছিল যে একটু প্রবলেমের কিছু আছে, তো সেহেতু ওদের 1 ইঞ্চি জাস্ট এদিক ওদিক ছিল, দ্যাটস ওয়াই ওরা আমায় নেয়নি।
তবুও আমাকে বলেছিল একবার খবর নিতে, আমি আর খবর নিইনি। তো সেদিন বেরিয়ে চলে এলাম, পরের দিন আমি ব্যাক করলাম। তারপরে 2 তারিখ আমার এএলএফ এর সাথে ভার্চুয়ালি একটা মিটিং ছিল, মানে ভিডিও কলের দ্বারা। তো আমাকে তো বলে দিল, যেহেতু আমার বাড়ির খুব একটা গোছানো গাছানো নয়, সেহেতু আমাকে বললো তুই একটা কাজ কর, একটা ক্যাফেতে চলে আয়, এসে ওখানে বসে মিটিং করবি। আমি ঠিক আছে। তো 11টার সময়, না সরি 2-3টের সময় আমাকে বোধহয় ডেকেছিল। 3টের সময় ভিডিও কলের লিংক পাঠাবে গুগল মিটে, সেটাকে জয়েন করতে বলেছিল। আমি ঠিক আছে করব। এরপরে আমি গেছি, যাওয়ার পরে বসে আছি, আমি একদম টাইমে গিয়ে ফোকাস করে সেই টাইমের অবধি বসে আছি। 3টে থেকে দেখছি 3:30 বেজে গেছে, আবিরদাও চলে এসছে। যেহেতু আমি যদি এবার দূর থেকে কিছু দেখাতে হয়, তখন প্রোফাইল দেখাতে গেলে কারুকে একটা দরকার যেখানে আমি ফোনটা তাকে ধরিয়ে আমি নিজে দেখাবো, তো সেটাও হচ্ছে না। তো কিছুতেই কিছু মানে লাইভের কিছু আসছেই না, মানে আমাদের যে ইয়ে দেবে সরি গুগল মিট, সেটা আসছেই না। আমি ওয়েট করছি 3:30 বেজে গেছে। হঠাৎ করে আমাকে আবিরদা একটা কোত্থেকে নাম্বার জোগাড় করে দিল, দিয়ে বললো যে এটাতে কল কর এক্ষুনি। আমি কল করলাম। আমি প্রথমে একটু না কল করবো এক্ষুনি কল করলাম। কল করে আমাকে বললো যে ম্যাম তো আপনার জন্য এতক্ষণ বসেছিল, তো এখন তো হবে না, আমরা তো লিংক পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ইমেল খুলে দেখছি যে আমার লিংকটা সেই দিনই পাঠানো ছিল, আমি জয়েন করিনি। এদিকে যিনি ওনার, তিনি আমার জন্য ওয়েট করছিলেন গুগল মিট খুলে। তো সেটা শুনে তো আবিরদা আমাকে প্রচন্ড বকা দিল, এবং দেওয়ার পরে আমি তার কাছে আবারও রিকোয়েস্ট করলাম ফোনে যে আরেকটা দিন একটু দেখুন না যদি করা যায়। তো ওরা আমার রিকোয়েস্ট শুনে, আমি আবিরদাকে বললাম ওরা না আর আমাকে টাইম দেবে না। তখন বললো যে ঠিক হয়েছে, পেতে হবে না তোকে এজেন্সি। তারপরে আরেকদিন পরের দিনই আর রাখিনি, তারপরের দিন আমাকে হঠাৎ করে মেসেজ করে বলল তোমাকে আমরা 11টার সময় লিংক পাঠাবো, ঠিক 11টার সময় ইয়ে করবে। তখন আমি আবার চলে গেলাম মেলবোর্ন ক্যাফেতে, তার আগে গেছিলাম ট্রাভেলিস্তানে আগের দিন। তো পরের দিন আমি মেলবোর্ন ক্যাফেতে এসে বসলাম, বসে আবিরদাকে ঠিক 5 মিনিট আগেও ভিডিও কল হওয়ার 5 মিনিট আগে আমি আবিরদাকে ভিডিও কল করলাম। তো তখন ঘুমাচ্ছিল, কোনো কারণে ধরেনি, কল করেছিলাম ধরলো, ধরে বললো যে ভালোভাবে দে ইন্টারভিউটা, ঠিক আছে চল রাখছি বলে কেটে দিয়েছে। তারপরে আমি ভিডিও কল হলো, উনি লিংক পাঠালেন, আমি জয়েন করলাম। এএলএফ এর যিনি ওনার রিনা নারাং, তার সাথে আমি কথা বললাম। কথা বলে তিনি আমার বললো চল তোর সাথে তাহলে কাজ করা যাক, চল শুরু করি আমরা, কিভাবে হয় দেখছি, তোকে আমি সমস্ত পাঠাচ্ছি, তুই সেগুলো দেখে সাইন করে দিবি। আমি বললাম ঠিক আছে। তো হয়ে গেল, কথা হয়ে গেল। আমি তো খুব এক্সাইটেড যে আমি এএলএফ এ চান্স পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমি আবিরদাকে কল করি, এবং আবিরদাকে কল করে আমি বলি যে জানো তো এরকম হয়েছে, আমি না চান্স পেয়ে গেছি, আমাকে না এএলএফ নিয়ে নিয়েছে। আমাকে বললো যে সত্যি খুব এক্সাইটেড আবিরদাও। বললো আচ্ছা তুই কার সাথে কথা বললি? আমি বললাম ওই তো জি দিয়ে কিছু একটা নাম হবে, আমি নামও ভুলে গেছিলাম। তখন উনি আমাকে বললেন আচ্ছা দেখ তো এই মেয়েটার সাথে তুই কথা বলেছিস? আমি বললাম হ্যাঁ এই মেয়েটাই তো ছিল। তখন বললো যে এই মেয়েটা হচ্ছে দেবানন্দের গ্র্যান্ড ডটার জিনা নারাং। বলে দেবানন্দ রাইট, মানে উনি জানেন যে আমি এতটাই গাধা, আমি বোধহয় দেবানন্দকেও চিনবো না। তো আমাকে বললো তোর দেবানন্দকে চেনার কথাও না। হ্যাঁ, তবে আমার একটা বলার বিষয়, সেটা হচ্ছে আমি ভীষণ পুরোনো জিনিসগুলোই ভালোবাসি, পুরোনো দিনের গানও শুনি, আর এবং পুরোনো দিনের ভিডিও দেখি, তো ডেফিনেটলি আমি দেবানন্দকে চিনবো। তো আমি বললাম যে হ্যাঁ আমি জানি, আমি চিনি, আমি মানে গান শুনেছি ওনার, আমি ওনার দেখেছি মুভি। তখন বললো যে ও আচ্ছা ঠিক আছে। তো তখন আমাকে বললো যে আমি বললাম আচ্ছা আমি ওনার গ্র্যান্ড ডটারের সাথে কথা বলেছি, আমি জানি না। তখন বললো যে তোর কি হবে। তারপরে আমি দেবানন্দের বাড়িতে যাই, কারণ অফিস এএলএফ এর অফিস একদিন বন্ধ ছিল। আমি যখন মুম্বাইতে গেছিলাম তখন আমার পোলারাইজের জন্য ডেকে পাঠিয়েছিল। তো সেদিন আমাকে ওদের অফিসটা বন্ধ ছিল সেহেতু আমাকে দেবানন্দ ভিলা, যেটা সেইখানে আনন্দ ভিলাতে আমি যাই, এবং ওখানে গিয়ে ওনার বাড়িতে বসে আমি ওনার যে রুমটা, সেই রুমে বসে কফি খাই, এবং সেখান থেকে বেরিয়ে আমরা সুইমিং পুলে যাই।
সেখানে গিয়ে আমার কিছু পোলারয়েডস নেয় জিনা, এবং নেওয়ার পরে সেখানে তারপরে আমার ওয়েবসাইটে আমি সেদিন থেকে আমি যত না বেশি এক্সাইটেড নিজেকে ওয়েবসাইটে দেখবো বলে এলএফ এর, তার থেকে বেশি এক্সাইটেড বোধহয় আবিরদা। এবং যখন প্রথম এলএফ আমার ছবি ছাড়ে তখন সব থেকে বেশি যে এক্সাইটেড হয়েছিল সেটা হচ্ছে আবিরদা। এবং আবিরদা আমাকে, আমি বোধহয় অত ইনস্টাগ্রাম খুলে দেখিনি, তার থেকে বেশি আবিরদা দেখে ফেলেছে। দেখে ফেলে আমাকে বলছে, হ্যাঁ তুই দেখেছিস তোর ছবি ছেড়েছে, দেখ এক্ষুনি কি করছিস। আমি দেখলাম, সেটাকে নিয়ে স্ক্রিনশট তুলে দেখছি আবিরদা ইয়েতে দিয়েছে, স্টোরি দিয়েছে, তারপর একটা হিউজ লাইন লিখেছিল। তখন আমার মনে হলো যে আবিরদার যে ফটোগ্রাফি গ্রুপটা আছে সেখানে আবিরদা লিখেছিল, এবং আমিও আবিরদাকে একটা কথা বলেছিলাম, দেখো আমি মনে করি যে আবিরদার মধ্যে যে গুণটা আছে সেটা দিয়ে আবিরদাকে অনেককে আবিরদা তৈরি করতে পারে, এবং হয়তো আই গেস করেওছে। কিন্তু আমি জানি না কতজন ওনাকে নাম দিয়েছে ঠিকভাবে। আমি চাই যে আমার সাথে যদি কোনোদিন আবিরদার কথাবার্তাও বন্ধ হয়ে যায়, এতটাই রাগারাগি হয়ে গিয়ে কথাবার্তাও যদি জীবনে কোনোদিন বন্ধ হয়ে যায়, আমি চাই এই লাইফটা যাতে সারা জীবন থাকে, যে এখানে যেটা আমি তোকে খানিকক্ষণ আগে বললাম, এই লাইফটা যেন সারা জীবন থাকে, যাতে লোকজন আমাকেই এসে বলতে পারে যে দেখো এই মেয়েটা যার জন্য উঠলো তাকেই ভুলে গেল। না এটা এই ইন্ডাস্ট্রির একটা কমন ওয়ার্ড, ভুলে যাওয়া। বাট যারা গুরুকে ভুলে যায় না, তারা জীবনের বেশি দূর এগোতে পারে, একটা দূর অবধি গিয়ে থেমে যায়, একটা দূর অবধি গিয়ে থেমে যায়। সেটাই মানি। তো এইভাবেই আমার এলএফ শুরু হয়, এবং তারপরে আমি রিসেন্টলি এলএফ এর হয়ে একটা কাজ করি। আমার এলএফ হয়েছে 4 মাস আমি ঢুকেছি, কিন্তু কাজ করেছিলাম আমি জাস্ট 6 তারিখ। 6 তারিখ রাত্রেবেলা আমাকে বলে যে পুরো একটা শুট আছে, তো সেটা সেই গোল্ডেন কালারের, দারুণ ছিল। তো ওটা হচ্ছে আশিস ওখানে ভিডিওগ্রাফি করেছে। তো উনি আর আমার ব্র্যান্ডটা ছিল হচ্ছে কি বেশ একটা বলছি, ফোর্ট স্টুডিওর ব্র্যান্ড ছিল, ওটা লস অ্যাঞ্জেলেস বেস্ট। তো ওখানে যখন আমাকে বলে যে এরকম ব্র্যান্ডের একটা শুট আছে, তো তখন আমি 7 তারিখে বেরিয়ে যাই, এবং 8 তারিখ আবার শুট করে আমার হয়েছিল নাহারগড় কেল্লাতে। তুমি আই গেস বিটিএসটা তো দেখেছিলে। তো ওই নাহারগড় কেল্লাতে শুট করি, ওটা আমার ফার্স্ট এলএফ এর হয়ে কাজ করা। তার আগেও অনেক অডিশন দিয়েছি এলএফ এর, জিনিসগুলো চেয়েছে, যেরকম পন্ডস এর এখন একটা নতুন অ্যাড বেরিয়েছে সেটার জন্য চেয়েছিল, বাট তখন আমার নেল এক্সটেনশন ছিল, দ্যাটস ওয়াই রিজেক্ট হয়েছিলাম। তো এইরকম অনেক কিছু হয়েছিল। তারপরে যখন অডিশন চেয়েছে তখন দিতে পারিনি, হয়তো বাইরে আছি। একবার মালাবারের জন্য চেয়েছিল, শাড়ি পরে ইন্ডিয়ান অ্যাটায়ারে চেয়েছিল, তো দিতে পারিনি। এই কারণগুলোর জন্য অনেকভাবে হয়নি, বাট লাস্টে আমি এই রিসেন্টলি একটা কাজ পেয়েছি। এখন এজেন্সিও চেষ্টা করছে আমাকে অ্যাব্রড দিকে পাঠানোর জন্য। ভেরি গুড। তো এই হচ্ছে একদম সবকিছু ঠিকঠাক হবে। আমাদেরকে আর 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, কারণ আমাদের আইফোনের একটা ব্যাপার আছে, 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেলে বন্ধ হয়ে যায়। অগ্নিব হীরা লিখেছে, নমস্কার, কি খবর সবার, শুভ সন্ধ্যা। হ্যাঁ শুভ সন্ধ্যা। সবাই লিখেছে পাউলি 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 পাউলি, অনেকে পাউলি লিখেছে। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে। 2 মিনিটের মধ্যে ফিউচার মডেল যারা, তাদেরকে একটা মেসেজ দিবি তুই। যারা ফিউচার, আচ্ছা আমি বলবো যে তাদের ড্রিমটা, আমিও ভবিষ্যতেই হব, এখনো তো অত বড় হইনি, যে অবধি হয়েছিস, যেটুকু জগৎ দেখেছিস, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে নিজের জায়গায় একদম ঠিক থেকে নিজের জেদটাকে একদম বজায় রেখে সামনের দিকে তাকিয়ে একটাই গোল আমার থাকা উচিত, যে আমি মডেল হব। এদিক ওদিক দিয়ে ঝড় চলে আসুক কোনো প্রবলেম নেই, আমি মডেলই হব। তার জন্য যদি আমাকে মনে হয় যে আমার ফ্যামিলি মেনে নেবে না, তো ফ্যামিলিকে বলো আমার যতটুকু দায়িত্ব তোমাদের প্রতি আমি দায়িত্বই মেনটেন করব তোমাদের কথা অনুযায়ী। ভালোবাসা আমি বাইরে বের করে দিলাম, আমি আমার গোল বের করতে পারবো না। ভেরি গুড। এটাও একটা অনেক বড় কথা, যে আমরা তোমাকে প্রমাণ করে দেবো, পরিবারকে আমরাই প্রমাণ করে দেবো যে তোমরা যেটা নেগেটিভ ভাবছো আমি সেটাকেই পজিটিভ করে দেখাবো। ভেরি গুড। যাই হোক, আমাদের শেষ করতে হবে, যেহেতু মানে টেকনিক্যাল রিজন একটা তো থাকেই। 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে ম্যাক্সিমাম।
আমাদের লাইভটা এক্ষুনি কেটে যেতে পারে, যে কারণেই শেষ করছি। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন মডেলকে নিয়ে। আর আবারও বলছি 28 আর 29, তাই তো? 28 আর 29 তাজপুরে প্রতাপদার একটা ইভেন্ট আছে, ওয়ার্কশপ আছে, যেখানে পাওলি থাকছে, এই সরি পাওলি বলছি, স্নেহা থাকছে। গুড গুড, না না, বেরিয়ে যাওয়াটাও স্বাভাবিক, থাকছে। এবং সেখানে দারুণ দারুণ ছবি হবে, এবং যারা ফটোগ্রাফাররা এখনো জয়েন করোনি, জয়েন করতে পারো। দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে, সাথে আমাদের ছোট বাওলির সঙ্গেও দেখা হবে। শুভরাত্রি।